দ্বন্দ্ব শত শত বছরের পুরনো। সেই সময় তিনি এই সমস্যা সমাধানের চেষ্টা করেন, কিন্তু কাজ অসমাপ্ত রেখেই 1799 সালে মারা যান তিনি। আর হিরাম কক্স সাহেবকে শ্রদ্ধা জানাতেই এখানে একটি বাজারের নামকরণ করা হয় তার নামে, যা আজকের কক্সেস বাজার। 1947 বিদায় নেয় ব্রিটিশ, শুরু হয় পাকিস্তানিদের দুঃশাসন। 1971 সালে এখানে ছিল পাকিস্তান নেভির লুনবুটসেট নেভাল পোর্ট। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এখানে প্রচুর শিলিং হয়েছিল। সে সময় পাকিস্তানি সৈন্যরা এখানে অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করে। আজ আমরা স্বাধীন, কিন্তু কক্সেস বাজারের সৌন্দর্যের ভিড়েও কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার আছে। এখানে জেলেদের মুখে এখনো শোনা যায় হাজারো কাহিনী। পর্যটকের চোখে আমরা দেখি নীল সমুদ্র, দেখি না কখন সমুদ্র রং বদলায়। দেখি কি সুন্দর আকাশ, দেখি না জেলের চোখে মাঝ দরিয়ায় দেখা ভয়, যা আকাশ ঢেকে দেয়। সেই আরাকান ছেলেটির খোঁজে হয়তো এখনো ঝালবনে আসে রাখাইন মেয়েটি, 1000 বছর আগে, যারা হারিয়ে গিয়েছিল লোকচক্ষুর আড়ালে। এখনো হয়তো কোলাহল থেমে গেলে সেই পর্তুগিজ মেয়েটি একা একা সৈকতে বসে ঢেউ গোলে, যে কিনা মিশে যেতে চেয়েছিল এই দেশেরই মানুষের সাথে। মুঘল আমলের সেই অন্ধ লোকটি এখনো হয়তো গভীর রাতে বেরিয়ে আসে গুহা থেকে। যারা গিয়েছে এই শহরের সৌন্দর্যের টানে তাদের অনেকেই হয়তো ফিরে ফিরে আসে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন রাতকে, জিজ্ঞেস করুন সমুদ্রের ঢেউ বা পাহাড়ের নিস্তব্ধতাকে, হয়তো পেয়ে যেতেও পারেন আপনার উত্তর। হ্যালো, কক্সেস বাজার শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাস্তাবাসীর সাথে, আমার সাথে রয়েছে মাসুম। আজকে অসংখ্য মানুষ আমার সঙ্গে রয়েছেন কক্সেস বাজারে, এবং রাজশাহীতে আমরা যতটা সারা পেয়েছিলাম কক্সেস বাজারে তার চাইতে ততটা আরো বেশি পেয়েছি। এবং ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যখন আমরা চট্টগ্রামে যাব তখন আমরা একইভাবে আপনাদের সহযোগিতা পাবো, আপনাদের সাপোর্ট পাবো, এবং এটা আমাদের জন্য খুবই বেশি দরকার। সো কক্সেস বাজারে যারা আছেন, আমি দেখছি যে এই সময়টা এটা হচ্ছে টুরিস্ট সিজন, এবং এই সময় প্রচুর 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 মানুষ সবখানে, এবং রাস্তাঘাট সব জায়গাতে অনেক অনেক মানুষ, এবং তারা সবাই নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়াবেন না বা কেন, চমৎকার সুন্দর একটা ওয়েদার এই সময়, এবং সেই সাথে সমুদ্রের সৌন্দর্য, নীল আকাশের সৌন্দর্য সবকিছু মিলিয়ে অপূর্ব সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন তারা। কিন্তু এই শহরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলো আমরা হয়তো কখনো কি বলবো যে খেয়ালও করি না বা কোনো সময় মনেও রাখি না যে ঘটনাগুলো, এবং সেই ঘটনাগুলো আজকে তুলে আনতে চাই। আমরা জানেন, আপনারা সবাই জানেন যে ভূত এফএম সেই কাজটি করছে, এবং ভূত এফএমে আপনার প্রতি সপ্তাহেই আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, এবং বিভিন্ন জায়গায় লোকাল স্টোরি যেগুলো, সেই স্টোরিগুলো আমরা কালেক্ট করছি, এবং আজকে আমরা কক্সেস বাজারে লোকাল স্টোরি শুনবো, এবং আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে। শুরুতে জানিয়ে দিই কিভাবে সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আর যদি আমাদের এসএমএস আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofoort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। এবং স্পেশালি এই উইকে আমরা চাইবো যারা আমাদেরকে চট্টগ্রাম থেকে শুনছেন, চিটাগং থেকে শুনছেন, আগামী শুক্রবার কিন্তু আমরা চিটাগং থেকে আমাদের এই ভূত এফএম করবো। সুতরাং চিটাগং এর যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ 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 আপনারা আপনাদের এলাকায় চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা সেগুলো প্রচার করতে চাই। আজকে শুনবো কক্সেস বাজারের এই একটা এরকম নয়নাভিরাম সৌন্দর্য বলি বা মন কাড়া সৌন্দর্য বলি, এই সৌন্দর্যের ভিড়ে এমন কি থাকতে পারে যেটার কারণে আপনাদের ভয় লাগতেও পারে। এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি
সমুদ্র এবং ঝাউবনের মাঝে এর মাঝখানেও লুকিয়ে আছে অনেক 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 ভয়, অনেক পুরনো কথা। আপনারা একটু একটি ডকুমেন্টারি, অডিও ডকুমেন্টারি শুনলেন এবং সেখানে আপনারা শুনেছেন যে কক্সবাজারে শাসক বদলেছে বিভিন্ন সময় এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়েছেন। এই সময় এই এলাকায় একটা সময় আরাকান এবং এখানকার যারা রাখাইন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছিল এবং সেই সময়ের বিভিন্ন কারণেও হোক আর যাই হোক না কেন বিভিন্ন সময় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে এবং সেগুলোর সাক্ষী শহর, সেগুলোর সাক্ষী এই শহরের আনাচে কানাচে সব ঘটে যাওয়া সবকিছু সাক্ষী হচ্ছে এই শহর এবং এই সমুদ্র, এই সৈকত। চলুন শুনে আসি এই সমুদ্র, এই সৈকতে ঘেরা, এই পাহাড়ের সৌন্দর্যে ঘেরা কক্সবাজারের ঘটনা। প্রথম আমাদের সাথে যিনি ঘটনা শেয়ার করবেন তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন। আমরা গিয়াসউদ্দিনের কাছে আজকে জানতে চাইবো যে এই যে কাছাকাছি আপনি বলছিলেন যে আমাদের কক্সবাজারের খুব কাছেই রয়েছে ঝাউবন, কিন্তু এই ঝাউবনে ভয় পাওয়ার কোনো কারণ আছে কি? আচ্ছা, প্রথমে যে কক্সবাজারের এত সৌন্দর্য, কক্সবাজার কিন্তু ভয়ের ব্যাপার প্রথমে দেখা গেলে নাই, কিন্তু পরে যখন কক্সবাজারে যে আসার পরে যে পরিস্থিতির শিকার লোকজন হচ্ছে এর মধ্যে কিন্তু দেখা যায় যে ঝাউ বাগানে যে অনেক মৃত লাশ ওখানে পুঁতে ফেলে, এরপরে কি কক্সবাজার ঝাউ বাগানে যে আপনার খারাপ জিনিসটা উঠে দাঁড়ায়। কি কি দেখা যায় ওখানে, মানে কি কি দেখা যেতে পারে? আপনি একটা কথা বলছিলেন যে সাধারণত সন্ধ্যার পরে ওখানে না যেতে, তো আমি বলেছিলাম যে সন্ধ্যার পরে যেতে নিষেধ করছেন কেন? ওখানে কি ওই যে ছিনতাই টিতাই হয়? আপনি বলেন যে না, ছিনতাই হয় না, তার চাইতেও বড় ভয় রয়েছে, আপনারা নিজেরাও তো মনে হয় ওখানে যান না? না, সচরাচর রাত্রের বেলা ওখানে যাওয়া ভয়ের যে ব্যাপারটা হয় আর কি। আমার ফ্রেন্ড, বিশেষ করে আমি ওখানে যাই না, আমার ফ্রেন্ডে যেহেতু ফেস করছে, তো আমার ফ্রেন্ডই বলছে ওখানে না যাওয়ার জন্য। আচ্ছা, ওখানে কি ফেস করেছিল, কি দেখেছিল আপনার বন্ধু? আমার 3টা ফ্রেন্ড ঝাউ বাগান থেকে যাচ্ছে, ওরা রাত্রে কাজ করে, সকালবেলা তো ভার্সিটিতে আসে। তারপরে ফ্রেন্ডরা যখন রাত্রেবেলা গেছে ওখানে ঘুরতে, তো ঘোরার সময় হঠাৎ একটা ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখতেছে দূর থেকে। তো আর 2টা ফ্রেন্ড বলতেছে কি, ভাই এখানে তো তোর গার্লফ্রেন্ড কিভাবে আসবে? তো এ বলতেছে কি, না আমার গার্লফ্রেন্ডই আছে ওখানে। ওইটা দেখতেছে না, কিন্তু পাশাপাশি 2জন আছে কিন্তু দেখতেছে না ওই গার্লফ্রেন্ডটা। 3জন ফ্রেন্ড ছিল, মাঝখানে একজন যে গার্লফ্রেন্ড দেখতেছে আর কি। তো গার্লফ্রেন্ড দেখার পরে বলতেছে, দোস্ত আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, মাস্ট বি দেখা করতে হবে, আমার এখনই যাইতে হবে। তো তৎক্ষণাৎ এরা 2জনেই দেখলো সাদা কাপড় পরা এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করতেছে, এক গাছ থেকে অন্য গাছে এমন দৌড় দিচ্ছে বলার মতো। আচ্ছা, তো এরপরে এই ফ্রেন্ডটা যেভাবে হোক ওখানে যাবে, এক প্রকার প্রজেক্ট টাইপের হয়ে গেছে, অনেক শক্তি চলে আসছে এর মধ্যে। এরা 2জন কোন রকমই পারতেছে না একে হ্যান্ডেল করতে। ওকে, তো সচরাচর দেখা গেল কি এক প্রকার দৌড় দিল এদের মাঝখান থেকে। তো এরা অনেক পেছন দৌড়তেছে, দৌড়ে যাওয়ার পরে এ যখন গেছে ওর গার্লফ্রেন্ডকে ধরতে, তো অনেকে এমন জোরে ধাক্কা দিয়েছে, অনেক দূরে গিয়ে পড়ছে তখন। তো তখন এই কাছে এসে দেখতেছে যে এই জিনিসটা আসলে ওর গার্লফ্রেন্ড না। তো তৎক্ষণাৎ এরা 3জনের মধ্যে একজন দৌড় দিল ঝাউ বাগানের ভেতর। তো একটু পরে ওই ঝাউ বাগানের ভেতর যখন দৌড় দিল, তো ও দেখলো কি ওর বাবা দাঁড়ায় আছে ওখানে। আচ্ছা, তো বাবা যখন দাঁড়ায় আছে বলতেছে, বাবা তুমি এখানে কি করো? তো ছেলেটাকে বলতেছে, আমার ফ্রেন্ডটাকে বলতেছে আর কি। তো ফ্রেন্ডটার বাবা বললো, বাবা তুমি এখানে কি করো? যখন তো ফ্রেন্ডটা বলছো, বাবা তুমি এত রাত্রে এখানে কি করো? তো বাবা আমি মাছ ধরতে আসছি, আজকে মাছের মাংস খাবো। ওকে, থ্যাংক ইউ। তো এরকম ঘটনা সবসময় আপনাদের এখানে ঘটে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটা মেইলে যাব এবং সেই মেইলটা আমরা পড়ে আসবো এবং তারপরে আমরা আবারও ঘটনায় ফিরে আসবো। কক্সবাজারের যে ঘটনা আমরা শুনে আসি, মেইলটা যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি হাসান মাহমুদ শৌমিক, কেমন আছেন? আশা করি অনেক ভালো। আপনাকে এবং ভূত এফএমের পুরো টিমকে কক্সবাজারে স্বাগতম, আর সেই সাথে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি ভূত এফএম 2013 সাল থেকে শুনি, তবে এবার প্রথম আমি ইমেইল করছি। আমার বাড়ি কক্সবাজারের নূরপাড়া রোড। একটি বিশেষ কারণে আমি রেডিও স্টেশনে আসতে পারবো না। আমি আবারও আপনাদেরকে বলে রাখি, আমরা কক্সবাজার থেকে আমরা অন এয়ারে আছি এই মুহূর্তে এবং আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা চিটাগং যাব। তো কারণটা আমার ঘটনা পড়লেই আপনি বুঝতে পারবেন। কেন আসতে পারবেন না সেটা ঘটনা পড়লেই বোঝা যাবে যে কেন তিনি আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে নেই। আচ্ছা, পড়ি তাহলে। আমার ঘটনাটি মেইল করার মাধ্যমে আপনাদেরকে পার্সোনাল ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া বলতে পারেন এবং ঘটনাটি এখনো ঘটছে। এই ঘটনাটি ঘটে 2009 সালে। তখন আমি আমার স্ত্রীকে নিয়ে কক্সবাজারেরই একটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতাম। ঘটনাটি আমার সাথে প্রথম যেদিন ঘটে তারিখ মনে নেই, তবে এই দিনটার কথা আমি কোনদিন ভুলতে পারবো না।
সেদিন অনেক রাতে ডেস্কটপে বসে কাজ করছিলাম। আমার বিছানাটা ছিল ডেস্কটপের টেবিলের সাথে লাগোয়া। ডেস্কটপে বসলে বিছানাটা আমার পেছনে থাকতো, সেখানে আমার স্ত্রী ঘুমাচ্ছিল। বলে নেই, আমার স্ত্রী তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। এর আগে আমার দুটো বাচ্চা মারা যাওয়ার পর বাচ্চা মারা যায়, তাই এই বাচ্চাটাকে নিয়ে আমি আমার এবং আমার স্ত্রী দুজনেরই অনেক চিন্তা ছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি রুমের লাইট নিভিয়ে কাজ করছিলাম, যেন কোনোভাবেই আমার স্ত্রী ঘুমে কোনো অসুবিধা না হয়। ঘরে আলো বলতে আমাদের ডিম লাইট ছিল, এবং ডিম লাইটের আলো আমার ডেস্কটপের মনিটরের আলো, এটুকুই। তখন রাত 1:30টার মতো বাজে। আমি কাজ করছি তখনও। হঠাৎ আমি একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা ছিল ঘষে ঘষে হাঁটলে যেমনটা হয়, অনেকটা সেরকম। আমি ঘুরে আমার বিছানার দিকে তাকালাম, কারণ আমি ভেবেছিলাম আমার স্ত্রী হতে পারে, কিন্তু আমার স্ত্রী তখন ঘুমাচ্ছিল। আমি আর কিচ্ছু ভাবলাম না, কিন্তু এরপর আমার কেন জানি মনে হতে লাগলো কেউ আমাকে দেখছে। যদি রুমে আর কারোরই থাকার কথা নয়, তবুও এদিক ওদিক তাকিয়ে আমি লক্ষ্য করলাম ঠিক দরজায় কালো মানুষ আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে। ঘরের লাগোয়া দরজার দিকে আমি বুঝতে পারছিলাম যে আমার কালো মতো আমি যেটা দেখছি সেটা সত্যিই সেখানে দাঁড়িয়ে আছে, এবং সেটা ছিল অনেকটা ছায়ার মতো, কিন্তু ঘন কালো। এবার সেই কালো ছায়া মূর্তিটি সামনের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু চিৎকার দিতে পারছিলাম না। চিৎকার শুনে আমার স্ত্রী জেগে উঠলে সেও ভয় পাবে, এটা ভেবে কি করবো ভাবছিলাম। ভয়ে আমার হাত শক্ত হয়ে যাচ্ছিল। ছায়া মূর্তিটা আমার পাশ ঘেঁষে পেছনে চলে গেল। মনে হচ্ছিল ওটা ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। আমি যেন নড়বার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। এরপর কয়েক সেকেন্ড পার হয়ে গেল, এবং কয়েক সেকেন্ড পার হয়ে হঠাৎ আমার স্ত্রীর গোঙানির শব্দ পেলাম। আমি চমকে উঠে দৌড়ে লাইট জ্বালালাম। আমার স্ত্রী আমাকে বলল, আমি স্বপ্ন দেখলাম কিছু একটা কালো আমাদের ঘরে ঢুকে ঠিক বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। আমি ওর কথা শুনে অবাক হলাম, কিন্তু সেদিন ওকে আর কিছুই বললাম না। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু হলো না। আসল ঘটনাগুলো তখন শুরু হলো। এরপর রাতে 11টার দিকে আমি ঘুমোতে আসলাম। এবার অনেক রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আমার পায়ের দিকটায় চোখ পড়লো। আমি দেখলাম আমার পায়ের কাছে আমার স্ত্রী বসে, এবং বসে বসে ও কি যেন খাচ্ছে। ভাবলাম ক্ষুধা পেয়েছে, আমি উঠে বসবো। ঠিক এমন সময় বাদিকে তাকাতেই দেখলাম যেটা সেটা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী আমার পাশেই শুয়ে ঘুমাচ্ছে। এবার নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ভয়ে জোরে চিৎকার করে উঠলাম। আমার পায়ের কাছে কাউকে দেখতে আর পেলাম না। আমার স্ত্রী ঘুম থেকে জেগে উঠলো। সেদিন রাতটা কোন রকমে দুজনে পার করে দিলাম। এরপর থেকে রাত বলতেই আমার কাছে ভয়ের ব্যাপার হয়ে গেল, কারণ তারপর আরো 3 রাত আমি আমার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় এবং সেই সাথে একই সময়ে আমার স্ত্রীকে জেগে থাকা অবস্থায় দেখতে পেলাম। তৃতীয় রাতে যথারীতি অনেক রাতে আমার ঘুম ভাঙলো। একটা শব্দ পাচ্ছিলাম, তাকিয়ে দেখলাম আমার স্ত্রী ঘুমাচ্ছে। সেই সাথে দেখতে পেলাম আমার স্ত্রী, যাকে আমি দেখতে পারি, ঘরে রাখা একটা চেয়ারে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রায় 30 সেকেন্ডের মতো তার দিকে তাকিয়ে থাকলাম। এরপর আর কিছুই সেখানে ছিল না। 7 দিনের একটা ভয়ঙ্কর জ্বর এরপর আমাকে কাবু করে ফেললো। সুস্থ হয়ে আমি আবার এলাকার একজন ইমাম সাহেবের ঘটনাটি বললাম। উনি সম্পর্কে আমার একজন চাচা হন। উনি আমার ঘরে এসে ছোট একটা মিলাদ পড়িয়ে দিলেন। তারপর আমি আর কিছু দেখিনি। কিন্তু এই ঘটনার পর এই ঘটনার আর একটু বাধা কোনো বাকি ছিল। আমার স্ত্রী আর বাচ্চাটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য যথাসময়ে ডাক্তার দুবার আমার স্ত্রীকে আল্ট্রাসোনোগ্রাম করতে দিলেন। আমার বাচ্চার সব রিপোর্ট নর্মাল আসলেও বাচ্চা হওয়ার পর আমি দেখতে পাই ওর বাঁ পায়ে একটু সমস্যা আছে, যার কারণে ও ভালোভাবে হাঁটতে পারে না। ও বেঁচে আছে, এতেই আমরা দুজন খুশি। আমি পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করছি এবং সকল লিসনারের কাছে আমার মেয়েটার জন্য দোয়া চাইছি। আমাদের জীবনে এখন সবকিছুই ঠিক আছে, কিন্তু হঠাৎ এখন রাতে ঘুম ভেঙে যায়, আমি দেখতে পাই কালো একটা ছায়া মূর্তি আমার ঘরের ভিতর হেঁটে বেড়াচ্ছে। এটাই ছিল ঘটনা, এবং ভালো লাগলে পড়ে শুনে শোনাতে বলেছে, এবং নাম লিখেছেন যে হাসান মাহমুদ সৌমিক। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি অনেক SMS ও পেয়ে গেছি। আমরা কিছু SMS পড়ে আসি এবং তারপরে আমরা আরো একটা ঘটনায় যাবো। আমাদের সাথে আমাদের এখানে যারা SMS পাঠাচ্ছেন তাদের নাম আমি একটু বলে দিচ্ছি এবং তারা কোথা থেকে লিখছেন দেখি। আমাদেরকে মাহমুদ লিখেছেন যে প্রথম লাইভ শুনছেন এবং আপনি শুনছেন কক্সবাজার থেকে। পুষ্পিতা আইচ আমাদেরকে লিখেছেন এবং জানালা খুলে দিয়ে লাইট বন্ধ করে প্রথম শুনছেন শাহরিয়ার টুকু। আমি বলবো যে আপনারা যারা ঘটনা শুনছেন এবং বেশি এনজয় করতে চান তারা চোখ বন্ধ করে ফেলুন। ঘটনাটি সময় অনেক বেশি এনজয় করবেন।
অমিত আমাদের চিটাগং থেকে লিখছেন, এবং SH আবরার রাহুল হাজারিবাগ থেকে আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন সাব্বির, এবং তিনি বোটবাজার গাজীপুর থেকে আমাদের সাথে রয়েছেন, আরিফিন নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে আছেন, ভোলা দত্ত টাঙ্গাইল থেকে আছেন, সুপ্ত ময়মনসিং থেকে আমাদের সঙ্গে রয়েছেন, হাবিব এবং নাহিদ কুমিল্লা থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন তাসফিক এবং সাদিয়া রাজশাহী থেকে, সাব্বির আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন ইদিতা ময়মনসিং থেকে। আমরা ময়মনসিং যাবো, তবে তার আগে আমরা আগামী সপ্তাহে কিন্তু আরো একবার মনে করে দিচ্ছি আমরা যাব চিটাগং। এবং আপনারা যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা আপনারা চলে যান ফেসবুকে আমাদের www.facebook.com/radiofuti এবং www.facebook.com/bhutafm.russell এই দুটো অ্যাড্রেসে। আমরা এখন যেটা করবো সেটা আরেকটা ঘটনায় যাব, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনা শুরু করবেন। এবং যিনি এখন ঘটনা বলতে আসছেন তার নাম জয়, এবং তিনিও কক্সবাজারেরই একজন। আপনার ঘটনাটা আমরা একটু শুনে আসবো। হাই লিসেনার্স, আমি কক্সবাজারেই থাকি। তো সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা বলছি না। তো রাসেল ভাই, সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা আসলে ঘটনা শুরু হওয়ার আগে একটা কথা বলে রাখি। এই যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, এই ঘটনাটা গত 10-15 বছর ধরে আমাদের ভাষার আশেপাশে অনেকভাবে হ্যারাসমেন্ট করছে আর কি। ঘটনাটা দিয়ে অনেকে অনেক এক্সপিরিয়েন্স আছে, আমাদের ভাষার আশেপাশে অনেকেই অনেক এক্সপিরিয়েন্স বলতে পারবে। তো আমার জানা এবং আমার ফেস করা ঘটনাগুলো আমি আজকে লিসেনদের সাথে শেয়ার করছি। ঘটনাটা শুরু হয়েছিল 2002 সালের দিকে, যে কোনো একটা সময়। আমি আর আমার একটা ছোট ভাগিনা ছিল, ওর নাম জাহেদ। দুজনে খেলছিলাম, বাসার পাশেই খেলছিলাম। হঠাৎ করে দেখতেছিলাম একটা কান্নার সুর ভেসে আসছে আমাদের বাসার পাশ দিয়ে। তো দেখলাম আমাদের একটু ইন্টারেস্টেড হলো আসলে কি ঘটলো ঘটনাটা। দেন আমরা দুজন ওখানে গিয়ে দেখলাম আসলে একটা বাচ্চা মারা গেছে, একটা মহিলার। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে দেখলাম অনেক কান্না করলো। তো মহিলাটা একটু বেশি গরিব ছিল, যার কারণে কাফনের কোনো ব্যবস্থা না করে মহিলাটা কি করলো, বাচ্চাটাকে একটা ছোট টিনের মধ্যে, তখনকার দিনে ছোট টিনের ছিল, বড় বড় টিনের ছিল, দুধের টিন। তো এখানের মধ্যে লাশটা বাচ্চাটাকে ঘরের মধ্যে ঢুকাইয়া কি করলো, আমাদের চোখের সামনেই যে ওদের বাসার পাশে একটা বাথরুমের পাশে একটা গর্ত করছে। গর্ত করার পরে ওখানে ওদের দাফন করে দিয়েছে, কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই। আচ্ছা। এরপর থেকে আসলে যে সমস্ত ঘটনাগুলো এর আশেপাশে হয়, সবাই মনে করে এই ঘটনার থেকে এই ঘটনাগুলো আসলে উদ্ভব হয়েছে আর কি। যেমন কি ঘটনা ঘটে একটু আমরা শুনি। তো এরপরে কিছুদিন পরে ওই বাড়ির যে প্রধান মালিক আছে, হঠাৎ করে একদিন কিছুদিন পর আর কি, হঠাৎ করে উনি উধাও হয়ে যায়। যেমন ওকে কেউ খুঁজে পায় না, আজ পর্যন্ত উনি এখনো মিসিং। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কিছুদিন পরে এরপর ওখানে ওদের বাসায় 3টা মহিলা ছিল। 3জনের মধ্যে প্রথমে 1জন, এরপর 2জন, এরপর 3জন। ক্রমান্বয়ে কিছুদিন পর পরে 3জন আপনার পাগল হয়ে গেল। ওই বাসায় একই বাসায় আমাদের পাশে। তো 3জন পাগল হওয়ার পরে দেখা গেল কেমন একটা অদ্ভুত ছায়া নাকি ওদের খুব জ্বালাতন করতো। এবং আমরা দেখতাম হঠাৎ মেয়েগুলা পাগলের সুরে বলতেছে, কে একজন ওকে মারতে আসছে, থাপ্পড় মারতেছে, চুল ধরে টানতেছে। এই সমস্ত ঘটনাগুলা আসলে মহিলাদের কাছ থেকে আমরা শুনতে পারতাম আর কি। তারপর বেসিক্যালি যে সমস্যাটা বেশি হইতো, আমাদের আশেপাশে যে বাসাগুলো ছিল, তখনকার দিনে টিনের বাসা ছিল। টিনের বাসার ছাদে প্রতি রাতেই কে যেন হাঁটাহাঁটি করতো। এটা প্রত্যেক বাসায় হতো আমাদের আশেপাশে, প্রতি রাত্রেই হাঁটাহাঁটি হতো। তো একদিন হঠাৎ করে আমার বড় ভাই চিন্তা করলো যে আসলে এটা আমাদের দেখতে হবে, কাহিনীটা কি। হ্যাঁ, হঠাৎ করে একদিন প্ল্যান হয় আগে থেকে করে দেখলো যে এটা দেখতে হবে। তো যখন ইশারা করবো, যখন টিনের চালে আওয়াজ আসবে, তখন ভাইয়া বাইরে থেকে দেখবে, এভাবে একটা প্ল্যান করা হয়েছে আর কি। হঠাৎ ভাইয়া নাকি নিজেই দেখছে, আমার আব্বু নাকি দেখছে যে সাদা কাপড়ের কেউ একজন চালের উপর হাঁটতেছে। যিনি যাকে দেখা গেছে তিনি দেখতে কেমন ছিলেন? উনি সাদা কাপড়ের একজন বড় বৃদ্ধা মানুষ এরকম আর কি, পুরা সাদা, ওনার আর কিছু সাদা, পুরা কিছু সাদা কাপড়ের। তারপরে রাসেল ভাই ওই মহিলা 3জন পাগল হয়ে অনেক ধরনের পাগলামি করতো। বিশেষ করে আপনার রাখাইন টাইপের চেহারা যেগুলো ছিল, রাখেন বলতে আমাদের উপাধিতে রাখেন, ওই টাইপের যেগুলো আমাদের চেহারায় মুসলিমদের চেহারা ছিল, ওদের একটু বেশি পাকড়াও করতো আর কি। যেমন একটা কাজিন ছিল বাবু, ওকেও মাঝে মাঝে দেখলে খুব বেশি পাকড়াও করতো। রাখেন দেখলে দেখতে পারতো না দুজন। রাখেন দেখলে বকা দিত। রাখেন কিরকম রাখেন নাকি ওকে বেশি করতেছে, ওকে গলা চেপে ধরতেছে, এই সে আর অনেক কাহিনী। তারপর এরপরে যে কাহিনীটা বলতে চাচ্ছি, কিছুদিন পর আমার একটা কাজিন আসছে আমাদের বাসায় আর কি। তো আসার পর ওই পাশের যেটা ঘটনা হয়েছে আর কি, ওখানে গেছে। তখন কিন্তু আমিও ছিলাম পাশে, খেলতেছিলাম আর কি। তো হঠাৎ করে আমার কাজিনটার কি করছে, আপনার মুখটা চেপে দেওয়া হয়েছে। ও অদ্ভুত ভাবে চিৎকার দিচ্ছে, ও নড়তেছে না, ওর শরীর নড়তেছে কিন্তু মুখটা নড়তেছে না আর কি। অদ্ভুত ভাবে চিৎকার দিচ্ছে। আসলে
খুব ভয় পেয়ে গেছিলাম আসলে কি হলো এটা। তখন একটু পরে দেখলাম যে সবাই আসলো, তারপর ওকে একটু বাসায় নিয়ে গেলো। তারপর কি হলো এটা মানে দেখার জন্য একটু সমস্যা। তারপরে কবিরাজ আনা হলো আর কি। তো কবিরাজে বললো কেউ একজন ওকে মুখটা চেপে ধরা হয়েছিল আর কি, আমার কাজিনটার কেউ একজন মুখটা চেপে ধরছিল আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং তার আগে আমরা বলে দিই যে আমরা এখন রয়েছি কক্সবাজারে, আমরা লাইভ করছি। আগামী সপ্তাহে আমরা যাবো চিটাগাং থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল সি প্যালেসে এবং সেখান থেকে আমরা লাইভ আপনাদের সাথে ভূতাশ্রমের আজকের ঘটনাগুলো শেয়ার করছি। সো আমাদের সঙ্গে থাকুন এবং ফেসবুক পেজ যেখানে আছে সেখানে আমাদের সব যারা আজকে অংশ নিচ্ছেন তাদের প্রত্যেকের ছবি আছে, দেখেন কত মানুষ এবং সবার ঘটনা আপনারা শুনবেন। আজকেও কিন্তু আমাদের গত সপ্তাহের সাথে আজকে সপ্তাহের পর সবচেয়ে বড় মিল যেটা যে আজকে আমাদের এখানে বেশ কয়েকজন ডাক্তার রয়েছেন অলরেডি এবং তারাও ঘটনা শেয়ার করবেন এবং তারা কক্সবাজারের ঘটনা শেয়ার করবেন। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামাইকুম, আমার নাম টুটুল চৌধুরী। আমি বলছি ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি থেকে। যেহেতু আপনি প্রোগ্রামটা করছেন কক্সবাজারে, তাই আমার সাথে ঘটে যায় একটা ঘটনা কক্সবাজারে। আমি আর লোক সামলাতে পারলাম না, আপনার কাছে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে প্লে করবেন। ঘটনাটা ঘটে 1982 সালের জানুয়ারি মাসের দিকে। তখন আমি ঢাকাতে থাকি চাকরি উপলক্ষে। আমি চিটাগাংয়ের ছেলে। আমার বেস্ট ফ্রেন্ড তখন আমার সাথে একই সাথে ঢাকাতে থাকতো, সেও চাকরি করতে ঢাকাতে। তাই দুজনে একদিন ঠিক করলাম যে এই বছর ক্রিসমাস ছুটিতে চলে যাবো চিটাগাং থেকে কক্সবাজার। 2 সপ্তাহ ছুটি নিয়ে চলে আসলাম চিটাগাংয়ে। ক্রিসমাসের পরপরই আমরা চলে গেলাম কক্সবাজারে। আমাদের আত্মীয় বাসা ছিল তখন কক্সবাজারে। তখন আমরা ঠিক করলাম আত্মীয় বাসায় থাকবো না, আমরা থাকবো হোটেলে, যেহেতু নিজস্ব প্রাইভেসি টাকা সেজন্য। তো যাই হোক, তখন একটা হোটেলের রুম নিলাম আমরা দুজনে, একটা রুম 2 টাকা বলবে। ওই হোটেলটা ছিল তখন আপনার বেশ ফেমাস হোটেল আপনার কক্সবাজারে। পাশাপাশি আর কিছু পর্যটনের হোটেল ছিল যেগুলো আপনার সমুদ্রের পাশাপাশি। কিন্তু এই হোটেলটা নিলাম এই কারণে এটা সবচেয়ে ভালো হোটেল এবং শহরের সবচেয়ে কাছে। হোটেলের নাম আমরা হোটেলটার একটু বর্ণনা দিই আপনাকে। হোটেলটার নাম বলছি না এবং আমার বন্ধুর নাম বলছি না, কারণ আমার বন্ধু এখনো ঢাকায় থাকে এবং আমি জানি না ওই হোটেলটা এখন কক্সবাজারে আছে কিনা, কারণ অনেকদিন কক্সবাজারে যাওয়া হয়নি। তো যদি থাকে আমি কোনো হোটেলের নামটা সেজন্য সম্ভবত আমি বলতে পারি। যাই হোক, হোটেলের একটু বর্ণনা দিই। হোটেলটা একদিকে ছিল 2 স্টোরির একটা বিল্ডিং, যেটা একতলা এবং দোতলা, আরেকদিকে ছিল 4তলা একটা বিল্ডিং এবং ওখানে যে বেসটা ছিল ওখানে সুইমিং পুল এবং হোটেলের গার্ডেন এবং আরেকটা বিল্ডিং একটা সাইডে 2 দোতলা একটা বিল্ডিং। এটা নিচের তলায় ছিল অফিস এবং দোতলায় ছিল রেস্টুরেন্ট এবং বার। তো হোটেলটা ছিল ইউ শেপের। কারণ আমরা যে দিকে দোতলা ছিল ওইখানে রুমগুলো সবসময় ভালো এবং ওরা ছিল কম ভাড়া দিত, কারণ ওরা বছরের এই শীতের সময়টা রিজার্ভ করে রাখতো সমস্ত ফিল্ম কোম্পানির শুটিং এর জন্য। তো আমরা অনেক রিকোয়েস্ট করে এদিকে দোতলা দিকে রুম নিলাম, ওইদিকে অনেক তোর জন্য কম গেস্ট কম, সেজন্য আমরা দিকে নিলাম। তো উঠলাম ওখানের মধ্যে। আমার এক লোকাল বন্ধু ছিল কক্সবাজারে, আমি তার নামও বলছি না। সে কাজ করতো তখন একটা লোকাল নিউজ পেপারের কক্সবাজারে কাজ করতো। তো সে জানতো আমরা আসছি। তো আমরা পৌঁছার পরে তাকে ফোন দিলাম। সে আসলো সন্ধ্যার দিকে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম হোটেলে। অনেক আড্ডা বাজি, অনেক গল্প করার পরে অনেকদিন পরে দেখা। তো সে চলে গেলো রাতে 11টার দিকে তার বাসায় এবং বলে রাখলো যদি তার আমাদের কোনো কিছু দরকার হয় আমি যেন তাকে ফোন করি সবসময়। তো পরের দিন আমাদের প্ল্যান ছিল খুব ভরে উঠবো এবং সূর্যোদয় দেখবো উচিত সন্ধ্যায় দেখবো। তাই আমরা তাড়াতাড়ি বেড়ে চলে গেলাম 11টার দিকে। তো দুজনে মিলে সে গল্প করছি, লাইট নেবানো হোটেলের দিনে গল্প করছি কোনো আসার আগ পর্যন্ত। তো এমন সময় শুনলাম আমাদের মাথার ছাদের উপরে ছোট্ট একটা হাতুড়ি দিয়ে প্যারেক ঢুকছে ওখানে করছে। তখন আমি আমার বন্ধুর দিকে তাকালাম, বললাম যে এদের আসলে কোনো কনফিউজ নেই, কোনো লোক হয়তো উপরে গিয়ে হাতুড়ি দিয়ে প্যারেক ঢোকার চেষ্টা করতেন। তো আমার বন্ধু সে বললো যে মেবি হোটেলের কোনো মেনটেন্যান্সের লোক হইতে পারে। তো আমি বললাম এদের আসলে কোনো কনফিডেন্স নেই, এত কাছে গিয়ে সেটা না এরা আমাদের ব্যক্তি হাতুড়ি ঢুকে। তো আমি ফোনটা তুলে ফোন করলাম আপনার ফ্রেন্ডের মধ্যে, ফোন করে জানলাম যে এরকম হাতুড়ি ঢুকতে করে। ওরা বললো যে আমাদের তো কোনো মেনটেন্যান্সে রাতের বেলা কাজ করে না, আর আমাদের কোনো সার্ভিস এখন নেই, আমরা রাতে 11:30 পরে সমস্ত সার্ভিস আমাদের বন্ধ। আর উপরে যাওয়ার ওখানে আপনারা যেখানে আসেন সেই উপরে যাওয়ার কোনো আদেশ নেই। তো আমার তো ঠিক আছে ভাই, বলে আমাদের ফোনটা রেখে দিলাম। তো যাই হোক, এই হাতুড়ি টোকার শব্দটা ঠিক হচ্ছে 3-4টা শব্দ টুকটুক টুকটুক করে, তারপর আবার 10-15 মিনিটের বিরতি, তারপর আবার টুকটুক করে হাতুড়ি টোকার শব্দ। তো আমার বন্ধুটা বললো ঠিক আছে আমি দেখে আসি যে আসলে উপরে কেউ যেতে পারে বা উপরে কেউ উঠে থেকে। তো দরজা খুলে বাইরে গেল, বাইরে গিয়ে দেখলো যে আসলে কেউ উপরে যাওয়ার কোনো রাস্তাই নেই এবং আমাদের সাইডের হোটেলটা সমস্ত অন্ধকার। বোধহয় 1টা কি 2টো গেস্ট থাকতে পারে, তারা বোধহয় শুয়ে পড়েছে, সমস্ত রুম অন্ধকার। তো সে রুম চলে আসলো
তখন ও যখন রুমে আসলো তখন শব্দটা অলরেডি বন্ধ। তো আমরা বললাম ঠিক আছে, তোমার কাউকে অনেক করে উঠতে হবে, 5টা 5:30 দিকে উঠতে হবে, সূর্যোদয় দেখা দিল। তো আমরা শুয়ে তখন কথা বলছিলাম তোমার সাথে। এখন হঠাৎ করে শুনি উপরে আমাদের ঠিক ছাদের উপরে কেউ হাঁটাহাঁটি করছে, খুব হালকা পারে। হাঁটাহাঁটির শব্দটা হচ্ছে আমাদের এক মাথা থেকে অন্য মাথা থেকে আবার এই মাথা, এবং হাঁটার শব্দটা বেশি স্পষ্ট। তো আমি বললাম, রোমিও তুমি কিন্তু ভুল দেখেছো, তো যাই হোক আমি দেখে আসি আসলে কেউ করে যেতে পারি কিনা। তো আমি বের হলাম, নিজে বের হয়ে রুমের মধ্যে নিয়ে দরজা খুলে বারান্দায় বেরোলাম, বারান্দায় বেরিয়ে সাইডে গেলাম, বারান্দার ওই সাইডে হেঁটে গেলাম, করিডোর দিয়ে লম্বা করিডোর দিয়ে আরেক মাথা পর্যন্ত হেঁটে গেলাম সেই বিল্ডিং এ। দেখলাম আসলে কোনো দিকে উঠার কোনো রাস্তা নেই। তখন আমার বন্ধুটা আমি বললো যে চলো আমরা নিচে একসাথে নিচে যাই, নিচে গিয়ে একটু হেঁটে আসি, হেঁটে গিয়ে হোটেলের পিছন দিকটা গিয়ে দেখে আসলে বুঝতে পারি কিনা। তো আমরা হোটেলের পিছন দিকেও গেলাম, নিচে নেমে হোটেলের পিছন দিকে গেলে দেখলাম আসলে কোনো রাস্তা নেই। যাই হোক রুমে চলে আসলাম, রুমে চলে এসে যখন লাইট নিয়ে আবার শুয়ে পড়লাম, তখন সেই হাঁটাহাঁটির শব্দ আবার হচ্ছে। এই করতে করতে আমার তখন একটু ভয় লাগা শুরু করলো যে ব্যাপারটা কি। তখন আমরা 22-23 বছরের যুবক, মানে তখন আমাদের এই ভয়টা আমাদের মনের মধ্যে নেই। তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে সেটা ধারণা, বা এগুলো ঘটলেও আমরা কোনো আমল দিই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এই করে করে আপনার সারা রাত মোটামুটি ঘুম এবং জাগরণের মধ্যেই কাটালাম। আমি বলবো যে সেই হাঁটাহাঁটির শব্দ চলতে ঠিক 4টা 4:30 দিকে দেখলাম আর কোনো শব্দ নেই, তখন ঘুমিয়ে পড়লাম। যেহেতু অনেক শেষ সাথে ঘুমিয়ে দিয়ে তারপর দিন আর সূর্যোদয় দেখা হলো না আমাদের, বেলা পড়ে গেছিলাম। তো পরের দিন আমার সেই লোকাল বন্ধুকে ফোন করলাম, শহরে ঘুরে ফিরে বেরিয়ে আবার সেই সন্ধ্যার পরে আমরা ঠিক করলাম যে না, কাল সূর্যোদয় দেখতেই হবে। তো আমাদের সেই বন্ধু আসলো, একসাথে আমরা বাইরে গিয়ে ডিনার করে যখন ওকে বিদায় দিয়ে বাসায় আসলাম, যখন হোটেলে ফিরলাম তখন প্রায় 11টা 11:30। আসার পরে যখন দুটো বাকি নিয়ে শুয়েছি, সেই 10-15 মিনিট পরে আবারও সেই হাতের প্রকার শব্দ এবং হাঁটার শব্দ। তো কি করবো, একজনের দিকে একজন তাকাচ্ছি, কোনো হাঁটার শব্দ, কিছু করার নেই। তো আমরা বললাম, আমরা তখন এটা নিয়ে ফান করা শুরু করলাম যে এদিকে মন না দেওয়ার জন্য আমরা যোগ বলছি, হাসাহাসি করছি, পুরোনো কথাবার্তা নিয়ে হাসাহাসি চলছে। হঠাৎ করে শোনা আমাদের দরজার মধ্যে কেউ হালকা করে টোকা দিল। তখন আমি তাকালাম আমার বন্ধুটা বললো যে হয়তো কোনো সার্ভিস বয় এসছে, যে আমাদের কিছু লাগে কিনা দেখার জন্য। আমরা সার্ভিস বয়ের কথা বলেই রাখি, কারণ সার্ভিস বয়কে আমরা সবসময় মাত্র অতিরিক্ত টিপস দিতাম, যার ফলে আমাদের সবসময় সে খোঁজ খবর করতে গত 2 দিনের মধ্যে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি দেখে আসি কেউ আছে। তো আমি যখন দরজা খুললাম দেখলাম কেউ নেই আমাদের দরজার সামনে। তো আমি এদিক ওদিক তাকালাম, করিডোরের সমস্ত করিডোর অন্ধকার। হোটেলের আরেক পাশে যে 4তলা বিল্ডিং, সেখানেও 2-1টা গেস্ট রুমে শুধু আলো জ্বলছে, বাকিটা সবাই অন্ধকার, কারণ অনেক রাত হয়ে গেছে। আমি এসে ফিরে বসলাম, তখন দেখলাম কতক্ষণ পরে আবারও টোকা, এবার একটু বেশ জোরেই টোকা, যেন কেউ দরজা খোলার জন্য অনুরোধ। তখন আমার সেই বন্ধুটা, সে খুব বেশ সাহসী ছিল, তখন সে হঠাৎ করে জোরে বললো কি যে আমাদেরকে এত বিরক্ত করার মালিকটা, যদি আমি কাউকে পাই আমি সত্যি আজকে পিটিয়ে আমি আসবো, এরকম একটা কথা বলে সে দৌড়ে গেল। দরজার দিকে দৌড়ে গেল, দৌড়ে গিয়ে সে দরজা খুললো। আমি তাকে দেখছিলাম, আমার বেডে বসেই তাকে দেখছিলাম যে সে কি করে। দরজা খুললো, দরজা খুলে সে তখন ডান দিকে তাকালো, তারপর ডান দিকে তাকালো, ডান দিকে তাকালো, হঠাৎ করে সে চিৎকার করে তখন পেন্টের মাটিতে পড়ে বসে। আমি দৌড়ে গেলাম, আমি আসলে জানি না তখন কি করবো। আমি হঠাৎ করে এই ঘটনাটা আমি সত্যি তখন বাংলাদেশ যাকে বলে চিন্তা করবো, তখন আমি সত্যি জানি না আমি কি করবো। তখন আমি দেখলাম, আমি তাড়াতাড়ি বের হলাম, দেখলাম শুধু অন্ধকার ছাড়া কিছু নেই। আর শীতের রাতে আমার সারার গা তখন আমি ভিজে যেতে পারে। তখন তাকে কি করবো, আমি হাত ধরে টেনে ভিতরে বন্ধ করে এখন আমি জানি না কি করবো। তখন হোটেলে রিসেপশনে কল করলাম, তখন ওরা বন্ধ করে দিয়েছে সমস্ত কিছু, তখন কিছুই নেই। তখন হঠাৎ করে মনে পড়লো যে আমার বন্ধুটাকেই কল করে যে তাকে ফোন করলাম। ফোন করার পর বললাম তুমি আসো ভাই তাড়াতাড়ি, আমাকে দিত। তো 10-15 মিনিটের মধ্যে আরো 2জন বন্ধু সব চলে আসলো আমাদের হোটেলের মধ্যে। হোটেলের মধ্যে এসে সমস্ত অবস্থা থেকে ওর এক বন্ধু চলে গেল, ডাক্তারকে ডাকতে, কোথা থেকে যায় না ঘন্টার মধ্যে সে ডাক্তার নিয়ে আসে। তো ডাক্তার কিছুক্ষণ দেখার পরে কিছু আপনার একটা ইঞ্জেকশন দিল। আমার বন্ধুটাকে ইঞ্জেকশন দেওয়ার পরে দেখলাম সে জ্ঞান দিল। জ্ঞান ফিরে আর কোনো কথা বলে না, সে কোনো কথাবার্তা নেই। তো আমার সে লোকাল বন্ধুটা বললো তোমরা একটা কাজ করো, চলো আমার সাথে আমাদের বাসায় চলো সবাই, কিছু নেওয়ার দরকার নেই, আমরা কালকে সকালে এসে আমার সাথে দেখবো। তো গাড়িতে করে আমরা চলে গেলাম আমার বাসায় সেরা। তো সারা রাত্রে ঘুমালাম না। তো আমার বন্ধুটা যে আমরা ঢাকা থেকে গিয়েছিলাম সেই তখন কিছুটা স্বাভাবিক, তাকে আমরা সকাল হতে আমরা সবাই জিজ্ঞেস করলাম যে কি ঘটনাটা ঘটেছিল, তুমি কি দেখেছো। সে আর কোনো কথা বললো না, সে আমার দিকে শুধু তাকিয়ে থাকলো সবার দিকে, নির্ভর করে আর কোনো কথা বলে মাথা নিতে বললো। তারপর যাই হোক পরের দিন সকালে আমি আমার সেই কক্সবাজারের বন্ধু গেলাম হোটেলে, সমস্ত আমাদের বিলঙ্গিংসগুলো আমার জন্য পার্সোনাল যে জিনিসগুলো রয়ে গেছে, আমার কাপড় চোপড় এবং ব্যক্তিগত জিনিসপত্র হোটেলের মধ্যে। তো হোটেলের বিল মিটিয়ে দিয়ে আমরা
আসার সময় আমাদের বয়স আমাদেরকে হেল্প করলো, যে সার্ভিস বয় ছিল, যে দলদের সাথে আমরা কাটিয়েছি, সেই সার্ভিস বয়স আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কেন হোটেল ছেড়ে যাচ্ছেন, তাদের আপনাদের তো আরো 4-5 দিন থাকার কথা ছিল। তো আমার যে লোকাল বন্ধু সেখানে সেখানে কাজ করতে কাজ সে জিজ্ঞেস করলো যে এই হোটেলের পিছনে কোনো ঘটনা আছে কিনা, কোনো ঘটনা আছে কিনা। এখন হয় কোনো কিছু বলে না, মধুর দাদা আমাদের দিকে তাকিয়ে থাকতো এবং তাদের মাথা নিচু করে রাখতো। আমরা দুজনে তাকে শেষ পর্যন্ত প্রায় 2,000 টাকার মতো তাকে অফার করলাম, আমাদেরকে বড় তোমার কাছে আমরা বসে দেবো 2,000 টাকা। কিছুই বললো না, তো আমরা চলে আসলাম তার জন্য যদি না করি। তো আমার কাছে ভালো লাগে রাসেল ভাই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আমি যার জীবনের অনেক ঘটনা জানি এবং সে তার সমস্ত ভালো মন্দ সবকিছু আমার সাথে শেয়ার করতো। কিন্তু আমি আসলে আজ পর্যন্ত তার থেকে জানতে পারিনি যে আসলে ও মাথা ঘুরিয়ে কি দেখেছিল সেই করিডোরের মধ্যে, এবং কি দেখে সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। কিন্তু সে আজ পর্যন্ত সে আমাকে কোনোদিনও বলেনি। যাই হোক, আমার সেই বন্ধু আমি জীবনে কোনোদিন কক্সবাজারে ফেরত যায়নি, কোনোদিন বেড়াতেও যায়নি সে। এরপরে আমি জানি 84 সালের দিকে সে একটা ভালো জবের অফার পেয়েছিল, ইভেন জবের অফার ইন কক্সবাজার, কিন্তু সেই জবের অফারটাও কোনোদিন নেয়নি। সে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন দেয়নি, সে বলেছিলাম আমি কক্সবাজারে কোনোদিনও যাব না, দিন। তো আমি আজ পর্যন্ত জানি না সে কি দেখেছিল রিয়েলি। তো আমি শুধু শুনেছি আপনার দরজার প্রকাশ শব্দ, যেটা আমিও খুলেছিলাম দরজা, কিন্তু দেখলাম কিছুই নেই কোনো দিকে, কিন্তু ও দেখলো কি দেখলো সেটা আমি জানি না। তো রাসেল ভাই ছিল আমার সমস্ত ঘটনা। যদি ভালো লাগে তাহলে ক্লিপটা প্লে করবেন এবং আপনাদের বুঝেছেন এবং আপনাকে বুঝেছেন টিমের এবং সমস্ত ভাই বোন যারা লিখবেন সবাইকে আবারও অনেক 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 শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো সময় দেশে আসলে আবারও দেখা। আল্লাহ হাফেজ। Hood FM, the night comes alive with Gramophone. That's right, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছির সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম, আমার সাথে রয়েছেন আজকে এই পুরো সময়টাই অনেক কষ্ট করেছেন জিলানি। আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল সি প্যালেসে এবং এখান থেকে আমরা লাইভ করছি, আপনাদের সাথে লাইভ আছি। সুতরাং আপনারা বুঝতে পারছেন কক্সবাজারের খুবই ফেমাস একটা হোটেল সি প্যালেস, আমরা সেখান থেকে লাইভ করছি এবং তারাও সবাই আমাদের সহযোগিতা করছেন। এছাড়াও আমাদের সঙ্গে ঢাকায় রয়েছেন শাহিন এবং আমাদের শাহিন ভাই, তিনি সেখান থেকে আজকে সমস্ত কিছু যেন শো আপনারা ঠিকঠাকভাবে শুনতে পারেন, মিউজিক সহ যাবতীয় কিছু সেখান থেকে তিনি করছেন। এখানে মাসুম ভাই তো এখানে আমরা কক্সবাজারে আমরা নিয়ে আসছি, তিনি কক্সবাজার থেকে দেখছেন, আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। আমরা এখন সরাসরি চলে যাব পরবর্তী ঘটনা এবং তার আগে জানিয়ে দিই যদি আমাদের সাথে ফেসবুক আপনারা কানেক্টেড থাকছেন, কিছুক্ষণের মধ্যে আমরা ফেসবুকের আপনাদের যে সমস্ত কমেন্টগুলো সেগুলো পড়বো এবং ফেসবুকে আমরা অসংখ্য পোস্ট দিচ্ছি এবং সেই সাথে আমরা অসংখ্য ভিডিও আপলোড করছি, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং সেই পোস্টগুলো আপনারা দেখতে পারেন এবং সেখানে কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন এবং আমাদের দুটো পেজে গিয়ে আমাদের পেজ দুটোর অ্যাড্রেসটা আমি দিয়েছি www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutafm.russell এবং অবশ্যই চেক করবেন কি অবস্থা পেজগুলো এবং কোন ঘটনা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাবো এই মুহূর্তে ডক্টর হুমায়ুনের কাছে এবং তিনি কক্সবাজার মেডিকেল কলেজে আছেন। আমরা তার সাথে এই কক্সবাজারে তাদের যে হোস্টেল, তাই না, এটা হোস্টেল না, এটা হোস্টেল না আপনাদের হসপিটাল রিলেটেড ঘটনা যদি বলতেন আমাদেরকে। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি লিসনারদের সাথে সেটা আমাদের গার্লস হোস্টেল রিলেটেড। ওকে, আমরা তাহলে শুনে আসি ঘটনাটি। জি, ঘটনাটি 2013 সালে। আমি যে হোস্টেলে থাকি সেটা কালোর দোকানে। জি, হোস্টেলে কিছু বর্ণনা দিই। হোস্টেলটি 7 তলায় এবং আমি দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আমি 7 তলায়, টপ ফ্লোর, এবং আমার পাশেই বিশাল ছাদ। আমার রুমটা ছিল ছাদের পাশেই এবং আমার বেডটাও ছিল জানালার পাশেই। রুমে ছিলাম আমরা দুজন, আমি আর আমার রুমমেট। আমি একটু ভীতু প্রকৃতির মানুষ, আগের থেকে বলে রাখি। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল খুব শৌখিন মানুষ, উনি খুব বাগান পছন্দ করেন। আমাদের ছাদটা জুড়ে উনি অনেক গাছ লাগিয়েছেন। তো গাছগুলো যখন আমরা দেখি ভালোই লাগে, কিন্তু রাতে কেন যেন গাছগুলো খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি যখন রাত হয়ে যায় সন্ধ্যার সময় সব জানালা এবং পর্দা সব দিয়ে দিই। সেদিনের ঘটনা যেটা, কিছুই হয়নি। ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি বাতাস। খুব ভয় পেয়ে যাই, কি ব্যাপার, এত বাতাস কেন? সাথে সাথে তাকিয়ে দেখি আমার জানালাটা খোলা, পুরা জানালাটাই খোলা। চিৎকার করে রুমমেটকে ডাকি, ও তখন ঘুমে। একবার মনে হলো যে হয়তোবা ও রাতে উঠে জানালা খুলে দিয়েছে, কিন্তু পরক্ষণে মনে হলো না, ও এটা কখনোই করতে পারে না, কারণ ও জানে আমি ভয় পাই। তারপর আমি ভোরেই আমাদের ওখানে যে
বাড়িওয়ালা থাকেন, ওনাকে ইনফর্ম করি ব্যাপারটা, উনি আসেন, এসে আমরা ছাদটা খুলে দেয়। ছাদে যাই দেখি আমার সব বই খাতাগুলো ছাদে। আমি বই খাতাগুলো দেখে কেঁদে উঠি, কারণ তার 2 মাস পরে আমার ফার্স্ট প্রফেশনাল এক্সাম। তো বাড়িওয়ালা বলে যে হয়তো ভয় পেও না, তা হয়তো বা কোনো চোর এসেছে। কিন্তু আমার কথা হলো যে 7 তলায় কিভাবে চোর উঠবে? আপনি বলেন। যাই হোক, আমাদের বাড়িওয়ালা অনেক ভালো মানুষ, উনি আমাদের লোকাল গার্জিয়ান, ওখানে হয়তো আমাকে কিছু একটা বুঝিয়ে দিয়েছেন চোরের কাহিনী, কিন্তু আমার মন বলছিল না, এটা চোরের কাহিনী না। যাই হোক, যথারীতি আবার জানালা সব চেক করে রাতে ঘুমাই। পরের দিন ঠিক একই ঘটনা, জানালা খুলে যায়। জানালা খুলে যায়, পুরোটা জানালা, এবং বাতাস। এবং বাতাসটা খুব স্বাভাবিক বাতাস কি না? মানে আপনি যেভাবে বলছেন তো মনে হচ্ছে বাতাসটা খুব স্বাভাবিক না? বাতাসটা আমি এখনো ফিল করি, সত্যি কথা, এখনো ফিল করেন? আমি এখনো ফিল করি, কেমন ঝিরি ঠান্ডা বাতাস। আচ্ছা, এটা কি সব সময়, মানে যে কোনো সিজনে? মানে যখন আমি জিনিসটা রিমেম্বার আই ফিল দ্যাট। আচ্ছা, ওকে। ও আচ্ছা, যখন আপনি মনে করেন তখন আপনি বাতাসটা বুঝতে পারেন, যে বাতাসটা আপনি মানে ফিল করতে পারেন? রাইট নাও আমি এখন এটা ফিল করছি, যেহেতু এখন আমি feel এখন করছেন? ঘটনাটার ভিতরে চলে গেছি, আমার এখন এটা ফিল হয়। বাতাসটা সত্যি খুব ভয়ানক ছিল। মানে একটা বাতাস আপনি ফিল করতে পারছেন যে এটা ঠিক আপনার কাছে অস্বাভাবিক লাগছে, এবং এটা আপনার ঠান্ডা ঝিরিঝিরি যে বাতাসটা, সেটা আপনার ভালো লাগাচ্ছে, এটা আপনাকে ভয় ধরিয়ে দিচ্ছে, এবং আপনার মনে হচ্ছে মধ্যে অশুভ কিছু আছে, রাইট? এবং সেটা কি এখনো চলছে না বন্ধ হয়েছে? মানে না, এখন স্টিল না, আমি যে হট সিটে বসে আছি, মনে হচ্ছে বাতাসটা এখনো আমাকে ঘিরে যাচ্ছে। ফিল করতে পারছেন? আমি এটা এখনো ফিল করি। আচ্ছা, কেন এরকম হয়? ওই বাসায় ওখানে কি কোনো ঘটনা আছে বা এরকম কিছু, নাকি এটা ঘটনাটা যেহেতু আমার সাথে ঘটেছে, আমি ভয় পেয়ে আমি এটার উপরে ইনভেস্টিগেশন চালাই, অনেক মানুষকে জিজ্ঞাসা করি। তো আমাকে একজন বলেছে, আমি এখন তার নামটা বলতে পারছি না, না, প্লিজ নাম বলা দরকার নেই। আমাকে বলেছিল যে ওখানে একটা বরফকল ছিল, যেখানে একজন শ্রমিক মারা গিয়েছে অস্বাভাবিকভাবে, নিশ্চয়ই অস্বাভাবিকভাবেই, এবং তিনি এর বেশি কিছু বলতে পারেনি আমাকে। এবং সেই কারণে আপনি মনে করছেন যে হয়তো আমরা আপনার শুরুতেও ডকুমেন্টারিতে আমরা বলছিলাম যে এই শহরের আনাচে কানাচে হয়তো এই শহরের সৌন্দর্যে বা এই প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রেমে পড়ে অনেকেই এই দেশে এই জায়গায় কিন্তু যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ এখানে এসেছেন, এবং আপনারা শুরুতেও শুনেছেন যে মুঘল সাম্রাজ্যটা যেখানে শুরু হয়েছিল সেটা কিভাবে, এবং যাওয়ার সময় হঠাৎ করেই পালকি থেমে বললেন সৈন্যদেরকে যে এখানে তোমরা ক্যাম্প করো, এবং তারপর থেকেই শুরু হয়ে গেল মুঘলদের শাসন। তো এই শহরের উপরে অনেকেই বিভিন্ন সময় এসছেন, এবং বিভিন্ন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতেও পারে, এবং অনেকে হয়তো আটকে গেছেন, সেটা সৌন্দর্যের টানেই হোক আর যে কোনো টানেই হোক, হয়তো এই জায়গাটা ছেড়ে যেতে চান না। আপনারা যারা এখন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন, তারা নির্বিঘ্নেই ঘুরে বেড়াবেন, কিন্তু এই শহরের আরো অন্যরকম কিছু গল্প আছে। কিন্তু একটা শহরে শুধুমাত্র সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য দেখলে, এবং হোটেলে এসে আমি যদি আবার হোটেলে বসে খাওয়া দাওয়া এবং ঘুম, এর বাইরেও প্রত্যেকটা শহরের অনেক গল্প আছে। যারা এখানে থাকেন, যারা এখানে দীর্ঘ সময় ধরে আছেন, তারা জানেন সে সমস্ত কিছু। আমরা একটু আমাদের SMS পড়ে আসবো, এবং আমাদের SMS এর পরে আমরা চলে যাবো ফেসবুক পোস্টে, এবং তারপরে যাবো একটা বিরতিতে। বিথি আমাদের লিখেছেন 2 বছর পরে তিনি আমাদের সাথে। থ্যাংক ইউ মায়েরা, আপনাকে অনেক 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 ধন্যবাদ। ও আচ্ছা, এখনো শেষ হয়নি? আচ্ছা, কি আছে বলেন। এটা কিছুদিন পরে যে কাহিনীটা, যেটা আমাকে এখন আরো বেশি আতঙ্কিত করে। ঘটনাটা হলো, এই ঘটনার পরে আমি ভীষণভাবে ভয় পাই, এবং আমি কোনো তাবিজ কায়তুন এগুলো বিশ্বাস করি না, বাট আমি বাধ্য হয়ে হুজুরকে দেখিয়ে একটা কায়তুন নিই, যাতে আমার ভয় না লাগে। এবং আমাদের মেডিকেলে আমাদের ভিতরের রুমে যারা ছিলেন, যারা ফ্ল্যাটমেট ছিলেন, তাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে মেডিকেলে যেটা অটো ভ্যাকেশন বলা হয়, অটো ভ্যাকেশনে তারা বাসায় চলে যায়, এবং আমরা যেহেতু ভয় পেয়েছিলাম, আমি এবং আমার রুমমেট আমরা ভিতরের রুমে চলে আসি। আচ্ছা, কিছুদিন ভিতরের রুমে ছিলাম। ঘটনার পরে এই যে ঘটনাটা এখন বলছি, এটা আমরা ঘুম থেকে উঠি, দুজনই একসাথে ঘুম থেকে উঠে দেখি যে ওয়ালে কিছু পায়ের ছাপ, এবং সেটা একদম আমাদের মাথার সামনে, আমরা যেখানে মাথা রেখে ঘুমাই সেটার উপরে কিছু পায়ের ছাপ, এবং কিছু পায়ের ছাপ যেটা মাথার উপর থেকে একদম সিলিং এ চলে গিয়েছে। আচ্ছা, আর একটি মাত্র হাতের ছাপ, এতগুলো পায়ের ছাপের মধ্যে একটি মাত্র হাতের ছাপ। পুরো ব্যাপারটা এরকম বোঝা যাচ্ছে যে কেউ একজন হেঁটে উপরে উঠছে, এবং আমরা হাতের ছাপটার সাথে আমাদের ছাপ মিলিয়ে দেখি যে হাতের ছাপটা অনেক ছোট, পায়ের ছাপটা অনেক ছোট, কোনো অ্যাডাল্টের ছাপ না এগুলো। তো ব্যাপারটা ভয় পেয়ে আমরা বাড়িওয়ালাকে ইনফর্ম করি, উনি আবার আসেন যে প্লিজ আসুন দেখে যান, এটা দেখে যাওয়ার মতো একটা জিনিস। তো উনি আমাদেরকে দেখে আমাদেরকে এটাই বলেছেন যে এটা
ভয় পেও না, এটা হয়তো বা তোমরাই প্রথমে পাটা তুলেছিলে সেই জন্য কিন্তু আমি জানি যেখানে পায়ের ছাপগুলো আছে ওখানে আমাদের পা যাওয়া সম্ভব না, রাইট। একদমই সম্ভব না। ওকে, সো এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, আমাদের এইখানে যারা SMS করছেন, থ্যাংক ইউ ডক্টর হুমায়ুন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আরো দুইজন আছেন আমাদের কক্সবাজার মেডিকেল কলেজ থেকে। এবং গতবার আমরা রাজশাহীতে হরর ক্লাব খুলেছিলাম, ভূত এফএম হরর ক্লাব। আপনারা সবাই জানেন রাজশাহী রয়েছে একটি ক্লাব রয়েছে, তারা আমাদের সাথে আজকে আছেন, রাইট? আমাদের সাথে এখন তারা আছেন। এবং রাজশাহী শহরেও আমরা খুলেছিলাম এবং তারা অলরেডি তাদের মেম্বার পেয়েছেন অনেকজন যারা শহরের ক্লাবটিতে আছেন এবং তারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন। সো সবাই আমরা শুনছি। এবং আপনার শহরে যদি আপনি হরর ক্লাব খুলতে চান, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এবং ফেসবুক আইডি আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ইমেইল অ্যাড্রেসে। এবং আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আমরা আগামী সপ্তাহে আসছি চট্টগ্রামে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের কাছে অনুরোধ করছি, চট্টগ্রাম থেকে শুনছেন এই মুহূর্তে, আমাদেরকে একইভাবে আপনাদের ঘটনাগুলো, আপনাদের শহরের গল্পগুলো আমাদেরকে জানিয়ে দিন এই অ্যাড্রেসে। বিথি আমাদের লিখেছেন যে 2 বছর পর তিনি শুনছেন, ওয়েলকাম ব্যাক বিথি। চট্টগ্রাম থেকে তিনি লিখেছেন এবং তিনি বলছেন যে খুলশি জায়গাটা অনেক ডেঞ্জারাস। আমরা শুনতে চাই খুলশির ঘটনা, আপনি লিখে পাঠান আমাদেরকে আপনার চট্টগ্রাম নিয়ে যত কাহিনী। মোহাম্মদ বিপ্লব হোসেন চট্টগ্রাম থেকে লিখেছেন যে তিনি লিখেছেন যে তিনি কক্সবাজারে নেক্সট উইকে আসছেন। নেক্সট উইকে আপনি কক্সবাজারে আসছেন আর নেক্সট উইকে আমরা হচ্ছে চিটাগং। কেমন হয়ে গেল ব্যাপারটা? আমার মনে হয় যে আপনি বেটার চট্টগ্রামে স্টে করেন, আমরা সেখানে যে আপনার সাথে কথা বলি, রাইট? আমরা এছাড়াও ফেসবুকে আমাদের বিভিন্ন পোস্ট যেগুলো আছে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofuti এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে। এবং সেখানে গিয়ে আপনারা আমাদের পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন। অলরেডি আমরা দেখছি এখানে অনেকেই অনেক কিছু লিখছেন এবং সেগুলো আমরা একটু প্রফেসর সাইফুল মামুন আমাদের এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন। এছাড়া আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি রিপন হোসেন, এছাড়াও শাকিল খান আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। ফেসবুকের পোস্টের কমেন্টগুলো পড়ছি কিন্তু। এবং আমি দেখতে পাচ্ছি যে এই মাত্রই তারা কমেন্ট করছেন। রাসেল আচ্ছা মীর রাফিদ আমাদের বলছে যে অস্থির লাগছে আমাদেরকে। জেস জুবাইর গাজীপুর থেকে লিখেছেন। এছাড়াও পাপ্পু আহমেদ আমাদের লিখেছেন লাইভ শুনছেন গাজীপুর থেকে। মোহাম্মদ আরিফ লিখেছেন যে আরো বেশি ঘটনা শুনতে চান। দীপ পাল আমাদের লিখেছেন খুলনায় হয় না কেন? খুলনায় ডেফিনেটলি হবে এবং খুব তাড়াতাড়ি আমরা খুলনায় আসছি। তো আপনারা অবশ্যই গেট রেডি এবং আপনাদের ঘটনাগুলো পাঠাতে শুরু করুন। আগামী সপ্তাহে আমরা কক্সবাজারে এই মুহূর্তে আমরা হচ্ছে হোটেল সি প্যালেসে এবং সেখান থেকে আমরা লাইভ করছি আপনাদের সাথে। লাইভ আমরা ভূত এফএম নিয়ে আমাদের ঘটনাগুলো শেয়ার করছি। এখন চলে যাবো একটা ছোট্ট ব্রেকে। সি প্যালেস থেকে ব্রেকে যাচ্ছি, একদম রেডিও ফুর্তির একটা ছোট্ট ব্রেক। এবং ব্রেকের পরে ব্রেকের মধ্যে সুন্দর সুন্দর কথা হবে এবং তারপর আমরা ফিরে আসবো আপনাদের কাছে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। সবসময় রেডিও ফুর্তি 80.0 FM। আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথি এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আমরা চলে যাবো সরাসরি এখন জুয়েলের কাছে। এবং জুয়েল, আপনি কক্সবাজার নিয়ে আমাদের একটা ঘটনা শোনাতে চেয়েছিলেন, আমরা শুনি সেই ঘটনাটি। আমি জুয়েল, কক্সবাজার থেকে সাউদার্ন ইউনিভার্সিটি। জি। আর আমি যে ঘটনা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ঠিক কক্সবাজারের লাস্ট ডে করে সামকানিয়ার ওদিকে। আচ্ছা। ঘটনা হচ্ছে আমার খালামণিকে নিয়ে। জি জি। আমি ফার্স্টে তাদের এরিয়াটা সম্পর্কে বলতে চাই। জি। ফার্স্ট এরিয়াটা হচ্ছে তাদের একটু গ্রাম পড়ছে, কিন্তু তাদের বাসার পরে যে এলাকা সেটা হচ্ছে শুধু পাহাড়ে। কিন্তু আমরা অনেকটা ঘুরেছি পাহাড়গুলো, কিন্তু তারপরে কি আছে সেটা এখনো জানা হয়নি। মানে শুধু পাহাড়ি দেখেছি। তো আমার আর ওখানকার গ্রামের যে বাসাগুলো হয় সেটা হচ্ছে বাসা থেকে কিছুটা একটু সামান্য দূরে, এই ধরনের আর কি। তো আমার মূল ঘটনাটা হচ্ছে আমার খালামণির পাশের বাসায় মানে একজন মহিলা ছিল। তিনি 3 কি 4 মাসের হয়তো আত্মসত্ত্বা ছিল। আচ্ছা, অন্তঃসত্ত্বা। তো এর ঘটনাটাও খুব রিসেন্টলি, মানে 2-3 বছরের কিছু আর কি। তো হয়তো 3-4 মাস পরে মানে বেবিটা কি কারণে জানি কি হয় সেটা শিওর জানা হয়নি, তো মারা যায়। তখন যে এটা যখন কি ডেলিভারি হয় তখন সেটা আসলে দাফনের কোনো ব্যবস্থা করা হয়নি, তার কাউকে জানায়নি ব্যাপারটা। তো সেটা দাফনটা করা হয় আসলে আপনার মানে বাড়ির এক কর্নারে। এটা হচ্ছে আমার খালামণিদের এরিয়ার খুব পাশে, একেবারে যেটা কিচেন ছিল তার পাশেই। তো আমার খালামণি মানে ঘটনা ঘটে যাওয়ার তো জানা ছিল না। ঠিক তারপর দিন আমার খালামণি যখন কিচেনে রান্না করছিল তখন হঠাৎ একটি গোবরের আওয়াজ শুনতে পাই আর কি। যেটা ছিল হয়তো 2টা শার্ট যখন লড়াই করে যে একটা গোবরের আওয়াজ বের হয়, এই ধরনের অনেকটা। আচ্ছা। তখন খালামণি সেটা শুনে অনেকটা মানে একটু বিব্রত হয়ে মানে
তবু চিন্তা করি হয়তো এড়িয়ে যায় বিষয়টা, হয়তো হতে পারে এরকম কিছু। তা সে না, তারপর দিন দেখা যায় মানে রাতে মানে একেবারে হয়তো 2টা-3টার দিকে মানে বাড়ির চালের উপরে অনেকটা আওয়াজ হচ্ছে কিসে জানি, অনেক কিছুর আওয়াজ হচ্ছে। তখন খালামণি অনেক ঘাবড়ে যায়। তো সেটা কিন্তু কাউকে বলে না, কারণ বাসায় আর অনেক ছোট বাচ্চারা ছিল এই কারণে। তো তারপর দিন যাই, তারপর দিন আমরা যেটা বলে থাকি আসলে নিশ্চয়ই যাক অথবা অনেক কিছু শুনে থাকি, অনেক কাহিনী। তো আমার লাইফে শোনা ফার্স্ট আর কি, মানে যেটা সত্যিকারে ঘটে সেটাই। খালামণি শুয়েছিল, মানে হয়তো রাত 2টা-3টার দিকে হবে। হঠাৎ করে কে জানি তাকে ডাকলো। তো উনি ওনার বাসা থেকে বেরোলেন, ঠিক রুম থেকে বেরোলেন, বেড়ে ঠিক মানে ওনার দরজা খুলে বেরোলেন, বেড়ে কিচেনের দিকে যাচ্ছেন। হঠাৎ করে কিচেনে এসে মানে কেমন যেন মনে হলো উনি দাঁড়িয়ে গেল। তো উনি বুঝতে পারলেন উনি বাইরে চলে আসছে। তো এটা ভেবে উনি ঠিক বাসায় ঢুকে যাবে, যখন দরজাটা বন্ধ করবেন ঠিক তখনই মানে কি একটা যেন ওনার হাতটা ধরে ফেললো। দর্শকদের ভালো হলো যদিও খালামণি এটা দেখেনি উনি আসলে কি জিনিসটা ছিল, বাট তিনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আচ্ছা, তারপরে কিছু জানা ছিল না। পরের দিন সকালে ফজর নামাজের সময় আমার খালা যখন সকালে ঘুম থেকে উঠে তখন দেখে আমার খালামণি ওখানে পড়ে আছে কিচেনের সামনে। বাট যেটা সবচেয়ে ভীতিকর ছিল সেটা হচ্ছে আমার খালামণির পুরো শরীরে রক্তাক্ত ছিল, মানে কিসে জানি একটা আঁচড় ছিল, পুরো শরীরে রক্তাক্ত। তো তারপর ওনাকে ওখান থেকে আনা হয়, ডাক্তার দেখানো হয়। ঠিক তখন বলতে পারেন আসলে এটা কি ছিল। এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো আরিফুজ্জামানের কাছে, এবং আরিফুজ্জামানের কাছে আমরা নেক্সট ঘটনাটি শুনবো। এবং আপনার নামটা তো আমরা জানি, আপনি এখানে দীর্ঘদিন ধরে আছেন। আমরা শুনি কক্সবাজার নিয়ে আপনার ঘটনা। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। কক্সবাজারের এটা হচ্ছে কক্সবাজার ঈদগাহের ঘটনা। জি, এটা আমাদের এক এমপিওর সাথে ঘটা ঘটনা। হচ্ছে আমাদের জিসকা ফার্মাসিউটিক্যালসের একজন এমপিও, মানে মেডিকেল প্রমোশন অফিসার আর কি। উনি একদিন ঘুমিয়ে আছে, তো মাঝরাতে হঠাৎ করে তার প্রকৃতির দেখে সারা দেওয়ার জন্য উঠতেছে আর কি, এমন সময় কি তখন 1টা-2টা হবে আর কি। তো সেই সময় উনি উঠে ওনার দরজার কাছে গেছেন। দরজার কাছে যাওয়ার পরে দরজা খুলে সামনের দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, তাকিয়ে থাকার পরে হঠাৎ করে লক্ষ্য করলেন 7-8 ফিট সাদা পাঞ্জাব, মানে ফুলি সাদা ড্রেস আর কি, এরকম একটা মানুষ দাড়িওয়ালা। শুধু তাই না, তার দাঁতগুলো 1.5-2 ফিট লম্বা, এরকম একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন মাঝরাতে উঠছি, হয়তো বা হ্যালুসিনেশন এই জাতীয় কিছু হবে আর কি। চোখ মুছে আবার ভালোভাবে দেখার চেষ্টা করলেন যে আসলে কি উনি যা দেখতেছেন এটা আসলে কি ঠিক দেখতেছেন কিনা। তারপরে দেখলেন যে না, সবকিছু ঠিক আছে। শুধু তাই না, ওই লোকটার হাতে দড়ি দিয়ে বাঁধা একটা কুকুর ছিল। এটা খুব আজব লেগেছে আমার কাছে। একটা মানুষকে আমি যেটা দেখছি, আপনি ঘটনাটা আমাকে পাঠিয়েছিলেন, এবং তখনই আমার অবাক লেগেছে যে আপনারা যে জায়গায় এখন আছেন সেই জায়গাতে হঠাৎ করে যদি ঘুম ভেঙে ওঠে বা কোনো সময় হঠাৎ করে চোখ খুলে বা হঠাৎ করে ঘর থেকে বেরোনোর সময় কাউকে দেখেন যার চেহারা বা দাঁত যাই বলি না কেন, সেটা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, সেটা খুব অস্বাভাবিক রকমের এবং ঠিক স্বাভাবিক নয়, এবং সঙ্গে একটা কুকুর জি, এটা খুব আফসোস ব্যাপার। এটা ফার্স্ট শুনলাম যেরকম যে একটা মানুষ দেখা যায় সঙ্গে একটা কুকুর, একটা দড়ি দিয়ে বাঁধা কুকুর ছিল। দড়ি দিয়ে বাঁধা। আচ্ছা, তারপরে উনি প্রথমে হ্যালুসিনেশন মধ্যে আবার বারবার দেখতে লাগলো যে বোধহয় কোনো ভুল হচ্ছে, আসলে কোনো ভুল কিছু দেখতেছে। কিন্তু পরবর্তীতে যখন উনি অনুধাবন করতে পারলো যে না, আমি ভুল দেখতেছি না, আমি যেটা দেখতেছি এটাই ঠিক। তো যখন উনি ঠিক দেখলো, এমনকি ওখান থেকে একটা গোঙা নিয়ে ক্যাটাগরি সাউন্ড আসছিল আর কি। এমনকি এক পর্যায়ে যখন উনি বাইরে বেরোবে তখন ওনাকে ডাকাই শুরু করছে ওই লোকটা আর কি, যে সাদা আকৃতির যে 7-8 ফিট লম্বা লোকটা, উনি ডাকা শুরু করছে। তো যখন ডাকছে উনি তো এটা স্বাভাবিক যে কেউ ওরকম একটা সময় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। তো ওখানে দরজার সামনে পড়ে আছে। তো যখন জ্ঞান ফেরার পরে তো বাড়ির সবাই তাকে মানে জ্ঞান ফেরার পর তো সবাইকে দেখতে পাইছে যে বাড়ির সবাই তার পাশে আছে। শুধু তাই নয়, এখনো তার সঙ্গে এরকম ঘটনা ঘটে যে স্বপ্নে তাকে তাড়া করে বেড়ায় সবসময় কেউ। সেই দিনের ঘটনার পর থেকে এখন পর্যন্ত। আচ্ছা, আর রাসেল ভাই আরেকটা ছোট ঘটনা ছিল। আমি যেখানে বর্তমান আছি আমার পাশে আর কি, আমি সাততলা, আমি বাড়িটির নাম বলবো না, তবে এলাকাটার নাম বলবো বাহাসতলা, ঠিক আছে। তো পাশেই একটা পরিত্যক্ত জায়গা আছে, ওইখানে এখনো কোনো বিল্ডিং ওঠে নাই। কারণ কক্সবাজারে আপনি দেখবেন যে ফাঁকা জায়গা কিন্তু আপনি খুব কম পাবেন। এখন যেখানে ফাঁকা জায়গা দেখবেন বিল্ডিং উঠতেছে, ঠিক আছে, কারণ টুরিস্টদের যে অবস্থা বুঝতেই পারছেন, এটা আপনি কক্সবাজারে এসে বুঝতে পারছেন। তো ওই জায়গাটাতে পরে আমি মানে আশেপাশে খবরই জানতে পারলাম যে এই জায়গাটা কেন বিল্ডিং ওঠে না। তো যেটা জানতে পারলাম, ওখানে অনেক সময় বাচ্চার কান্না, বা অনেকে দেখছে এরকম বাচ্চা, এটা পাওয়া যায় হচ্ছে 2টা, 2:30, 3টা থেকে এই সময়ের মধ্যে। তো আমিও কিউরিসিটি, আমিও শুনতে পাইছি, বাট আমার ব্যাপারে আমি এরকম বলি, মানে ও খুব ভয় পায় যে আসলে, কিন্তু এরকম আমিও শুনি। কিন্তু আমি ওকে সান্ত্বনা দিয়ে বলি যে আসলে এটা আসলে কোনো বাচ্চারাও না, হয়তো কুকুর টুকুর কাঁদছে,
কিন্তু রাসেল ভাই অদ্ভুত ব্যাপার, আমাদের ওই বিল্ডিং এর 7 তলাতে আমাদের স্টাফরাও থাকে আবার 2টা রুম। তারাও উপর থেকে অনেক সময় লক্ষ্য করছে যে এখানে আওয়াজটা কোথায় থেকে আসে। 7 তলা থেকে কিন্তু আপনার নিচের পরিবেশটা মোটামুটি সবই দেখা যায়, আশেপাশের রাস্তা অলিগুলি সবই দেখা যায়, কিন্তু কোথাও কোনো কুকুরের বাচ্চা বা মানুষের বাচ্চা কিছুই আমরা কখনো দেখতে পাই না। আমিও আমাদের বারান্দায় দাঁড়িয়ে দেখেছি যে আশেপাশে কোনো কুকুরের বাচ্চা বা মানুষের বাচ্চা কিছু দেখা যায় কিনা, মানে এখন পর্যন্ত এই শব্দটা আসে। শুধু তাই নয়, আমাদের ওই ভবনটির আমাদের যে অফিসটা, এইটা অনেক সময় অনেক রাত্রে এরকম দেখা যায় যে কেউ কলিং বেল দিছে বা কেউ দরজাটা আটকে দিছে বাইরে থেকে। ঠিক আছে, আমরা সাথে সাথে বাইরে বের হয়ে বা অনেকভাবে আমরা মানে চেষ্টা করছি উদ্ধার করার যে আসলে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, কিন্তু এখনো কোনো হদিস পাচ্ছি না। এটা আর কি অনেক ধন্যবাদ আপনাকে, যে সিসি ক্যামেরা লাগাবো। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এসে ঘটনা শেয়ার করার জন্য। আমরা একটা ইমেইলে যাব আমরা, এবং সেই ইমেইলটি আমি পড়ে শোনাচ্ছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়বো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি এই ঘটনাটি, এবং এটাও কক্সবাজারেরই একটা ঘটনা, এবং যারা কক্সবাজারের অধিবাসী রয়েছেন তারা তো জানেনই যে এই জায়গাটা কোথায়, এবং যারা টুরিস্ট রয়েছেন তারাও চাইলে ভিজিট করে ফেলতে পারেন। আচ্ছা, লিখছেন যেভাবে, আমি রাসেল ভাই আশা করি ভালো আছেন, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম হোসেন, আমি কক্সবাজারের বাসিন্দা, এখন বিদেশে আছি। আমি ভূতাসমের একজন ফ্যান। আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজ লিখে পাঠালাম। এটি আমার নিজের সাথে ঘটেছে, তাই ভূতাসমে শেয়ার করছি। আমি বিশেষ অসুবিধার কারণে নিজে আসতে পারছি না, তাই যদি ভালো লাগে ঘটনাটি তবে পড়ে শোনাবেন। এটি একটি মর্গের গল্প। সঙ্গত কারণে আমি জায়গাটির নাম বলছি না। যাই হোক, ঘটনাটি ঘটে 5 বছর আগে। তখন আমি অতি মানে দরিদ্র থাকার কারণে একটি ছাপাখানায় কাজ করতাম। পড়াশোনার বাইরে নিজের খরচ জোগাতে আমাকে এই কাজটি করতে হতো। আমার কাজ সবসময় থাকতো না, যদি কিন্তু যখন মালিকের কাজের অর্ডার আসতো তখন আমাদের কাজের চাপ থাকতো। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাই। এমনি একটা সময়ে একদিন আমি মালিকের কাছে হঠাৎ কাজের অর্ডার আসে, এবং যথারীতি তিনি আমাদের ডাকেন। আমাদেরকে খুব ভোর থেকেই কাজ করতে হতো, তাই ব্যস্ত থাকতাম, এবং যে কোনো কিছু ভাববার সময় হতো না, এবং ভূত প্রেত ইত্যাদি ভাবতেই পারতাম না। আমার কর্মস্থলে যাওয়ার পথের মধ্যেই যাওয়ার সময় একটি মর্গ পড়ে, এবং সেটা পেরিয়ে যেতে হয় আমাকে। কিন্তু যেদিন এই ঘটনাটি ঘটে তার আগ পর্যন্ত আমি কোনোদিন মর্গটা নিয়ে দুশ্চিন্তা করি বা ভয় পাইনি। সেদিনও আমি আগের দুদিনের মতোই সকাল 4টার দিকে ঘুম থেকে উঠি, আজ তাড়াতাড়ি প্রস্তুত হয়ে তারপর রওনা হই, এবং আমার বাসা থেকে প্রেসটি মাত্র 10 থেকে 12 মিনিট হাঁটার পর। পথের 2 ধারে গাছগাছালি ছাওয়া, তাই রাস্তার সামান্য বাতিতে অন্ধকার দূর হতো না। বাহির থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি দ্রুত হাঁটতে থাকি, আর আশা করছিলাম যে জোরে বৃষ্টি আসবে না। যাই হোক, মর্গটা মেডিকেল কলেজের ছাত্রদের হোস্টেলের একদম পেছন দিকে ছিল, এবং যে রাস্তাটা আমার প্রেসের দিকে যায় সেই রাস্তাটা ধরার জন্য আমি মেডিকেল হোস্টেলের পাশ দিয়ে হেঁটে গিয়ে পেছন দিকে যেতে হতো একটা সরু রাস্তা ধরে। ততক্ষণে আমি ওই সরু রাস্তাটি হাঁটছি। ডান দিকে তাকাতে দূরে গাছের ফাঁকে ডোম ঘরটা আবছা অন্ধকারে দেখতে পেলাম। আমি সবে মাথা ফিরিয়েছি এমন সময় দেখলাম সেটা হচ্ছে খুবই অদ্ভুত একটা ব্যাপার। আবছা অন্ধকার আমি স্পষ্ট দেখতে পেলাম যে খুব ধবধবে কাপড় জড়ানো একটা কিছু আমার ঠিক সামনে। আমি যে গতিতে হাঁটছিলাম তার ঠিক 2-3 কদম সামনে এই জিনিসটার উপস্থিতি ছিল। তাই ধাক্কা সামলানোর জন্যই কিনা জানি না, আমি ভীষণ চমকে ওঠা সত্ত্বেও কোনো চিৎকার করলাম না। এবার ওই জিনিসটির মাথার দিকে আমার চোখ পড়ে। কি বলবো, এত বিভৎস কোনো মানুষের মুখ হতে পারে, এত ভয়ঙ্কর ফ্যাকাশে একটা অভিব্যক্তি থাকতে পারে, সেটা আমি জীবনেও ভাবিনি, এবং কোনো মৃত ব্যক্তির চেহারাতেও এই ফ্যাকাশে ভাব দেখা যায় না। ব্যাপারটি এত ভয়ানক। আমি এই রাস্তাটি দিয়ে অনেক আসা যাওয়া করেছি নিরাপদে, আর সেজন্যই ভয়ের শিশির অনুভূতি আমার পা থেকে শরীরে উঠতে লাগলো, এবং মনে হতে লাগলো যে যেন হঠাৎ শূন্যে ভাসতে শুরু করেছি। এবং আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান আসে তখন পরের দিন সন্ধ্যা। আমি নিজেকে দেখি হাসপাতালের বেডে। হঠাৎ সারাটা দিন আমি অজ্ঞান ছিলাম। ডাক্তার বলেছিল আমার মস্তিষ্কের ভেতর নাকি হ্যামারেজ হয়েছে, এবং আমি এই ঘটনার পর প্রায় সপ্তাহখানেক কথা বলতে পারছিলাম না, অর্থাৎ আমি বোবা পুরোপুরি, এবং আমার পুরোপুরি সুস্থ হতে অনেকদিন সময় লেগেছে, এবং কথা বলতে আমার কথা আটকে যেত বারবার, এবং তোতলাতাম আমি। যারা আমাকে ওখান থেকে উদ্ধার করে পরে তাদের কাছ থেকে আমি শুনেছি যে আমাকে ওই দিন সকালবেলা তারা মাটিতে শুয়ে থাকতে দেখে এগিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যায়। ওরা বলছিল যে সকাল হওয়ার সময় ওরা 2-3 জন ওই দিকে যাচ্ছিল, হঠাৎ প্রচন্ড একটা শব্দ শুনতে পায়, ঠিক যেন বাজ পড়ার শব্দ, কিন্তু আসলে বাজ পড়ার শব্দ তো মনে হলেও সেটা আসে মাটির কাছ থেকে। আমাকে তারা সেখানে আবিষ্কার করে ঠিক একদম ওই জায়গাটিতে। আরো আশ্চর্যের ব্যাপার যে ওই শব্দটি হবার পর তারা সবাই দেখতে পায় যে একটা তীব্র আলোর বলয় যেন আকাশের দিকে উঠে যাচ্ছে ধীরে ধীরে। ঘটনা যদি এখানে শেষ হতো তাহলে ভালোই হতো, কিন্তু যে আমি যে জিনিসটি দেখেছিলাম সেটা হয়তো আমার মনেরই ভ্রম ছিল। জিনিসটা আসলেই খুব অদ্ভুত টাইপের ছিল, আসলেই কিছু ছিল। কারণ তখন হালকা বৃষ্টির মধ্যে আমি কি দেখছি
আমি তখন এটাই বিশ্বাস করতে শুরু করি এবং আমি জীবনের সবচেয়ে বড় ধাক্কা খাই। কিছুদিন পর আমি সুস্থ হয়ে কথাবার্তা সবার লোকের কথাবার্তা থেকে জানতে পারলাম ওই রাতে শহরে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং একটি লোক মারা যায়। সেই নিহত ব্যক্তিকেই নিয়েই এই ঘটনা। একটা ট্রাক রাস্তার উপর ওই ব্যক্তিকে চাপা দিয়ে ঘটনাস্থলেই সেই ব্যক্তিকে মেরে ফেলে এবং আশ্চর্যের বিষয় হলো নিহতের হাতে ধরা ছিল একটি ব্যাগ, যেটা চেষ্টা করেও তার হাত থেকে কেউ নিতে পারছিল না। পরে তার মা আসে, যখন তিনি চেষ্টা করেন তখন ব্যাগটি আস্তে হাত থেকে খুলে আসে এবং আমার সাথে ঘটা ওই ঘটনার দিন সন্ধ্যায় লোকটির লাশ ওই মর্গেই রাখা ছিল, যেটা আমি পরে জানতে পারি। এই ছিল ঘটনার কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। হয় আমার হ্যালুসিনেশন, মানে যদি সত্যি হয় সেটা হয় ওই দিন কি ঘটেছিল যদি বুঝতে পারি যে আসলে ওই দিন কি ঘটেছিল, যদি সত্যি হয় সেটা হ্যালুসিনেশন নয় এবং হ্যালুসিনেশন যে নয় এটা নিয়ে তিনি মোটামুটি শিওর এবং তিনি বলছেন নিহত লোকটি স্থানীয় বাসিন্দা ছিল না, তার সম্বন্ধে কিছুই জানতে পারেননি। তো যারা টুরিস্টরা রয়েছেন এটাই ছিল ঘটনা এবং তাদেরকে বলবো যে দেখেন এই শহরে যেতে যেতে আশেপাশে হঠাৎ করে যদি আপনার এরকম চোখে পড়ে যায়, ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিলে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। বিশেষ করে স্পেশালি যদি আপনার বাসা চট্টগ্রামে হয় ডেফিনেটলি আমাদেরকে ঘটনা পাঠাবেন, কারণ আমরা আগামী সপ্তাহে আসছি চট্টগ্রামে। আমাদের ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutfm.russell। এই অ্যাড্রেসে গিয়ে আমরা আবারও চলে যাবো ঘটনায় এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তাসমিয়া এবং তাসমিয়ার কাছে আমরা ছোট্ট ঘটনা শুনবো এবং সেই ঘটনাটিও একটা মেডিকেল কলেজকে নিয়ে। ডক্টর তাসমিয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ঘটনা শুনি। আমরা হ্যালো লিসেনার্স, আমি তাসমিয়া। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আসলে আমার আপু থেকে শোনা, আপুদের একজন ব্যাচমেট একটা ভাইয়ের ঘটনা। তো তখন মানে অ্যানাটমি কার্ডের ভাইভা ছিল। তো ওই ভাইয়াটা ওই দিন মানে বাসা থেকে হোস্টেলে আসছিলেন। তো হোস্টেলে আসার পথে যখন হোস্টেলে সিঁড়ি দিয়ে উঠবেন তখন মানে ওই ভাইয়াদেরই আরেকজন ব্যাচমেট উপর থেকে নামছিলেন। তো উনি বলছিলেন যে চল মানে কালকে তো কার্ডের ভাইভা, অ্যানাটমি কার্ডের ভাইভা, আমরা একটু ডিসেকশনটা দেখে আসি। তো যে ভাইয়াটা বাসা থেকে আসছিলেন ওই ভাইয়াটা বলছেন এখন আগামীকালকে তো ভাইভা, এখন এই মুহূর্তে তো সন্ধ্যা, এখন তো কখনো মানে ডিসেকশন খুলবে না। তো বলকি চল দাদুকে গিয়ে বলে দেখি, দাদু খুলে কিনা দেখি। বলকি খুলবে না, বলকি তুই আমাকে জাস্ট মানে ডিরেকশন দে, মানে একটু দেখে দিবি যে কিভাবে ডিরেকশন দে, মাসেলগুলো কিভাবে দেখা যায় অথবা এইভাবে না। তো তারপর ভাইয়া আর ওনারা দুজন মিলে তো ডিসেকশন দাদুর ওখানে গেলেন। তো দাদুকে অনেক বলার পর দাদুকে কিছু টাকা দেওয়ার পর তারপর দাদু ডিসেকশন রুমের দরজা খুলে দিলেন। তো বললেন যে যদি সিনিয়র স্যার কেউ জানতে পারে তাহলে তো আমার চাকরি চলে যাবে, তো আমি বাইরের দরজাটা বন্ধ করে দেই, কিছুক্ষণ পরে এসে খুলে দিব, তোমরা দুজন মিলে ভিতরে থাকো। এভাবে বলে তো ওনারা দুজন ফ্রেন্ড ভিতরে ঢুকলেন, লাইট জ্বালালেন, গিয়ে মানে একজন ফ্রেন্ড আরেকজনকে দেখাচ্ছেন। তো আরেকটা যে ফ্রেন্ডটা গিয়েছিল তো ফ্রেন্ডটা বলছেন আমি এখনই আসছি, তুই 5 মিনিট থাক, 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো এইভাবে বলে ওই ভাইয়াটা কি করছিলেন ওনার ফ্রেন্ডটাকে রেখে ওই ভাইয়াতে বেরিয়ে পড়লেন। এখন ওই ভাইয়াটা জানতেন না যে দাদুটা বাইরে দরজা বন্ধ করে দিয়েছে। তো এরপর ওই দাদুটা পরদিন সকালবেলা দাদুটা মনে পড়ছিল যে মানে এভাবে তো মানে বাইরে দরজা বন্ধ করে লাগিয়ে চলে এসছেন। তো উনি কি করছেন তাড়াতাড়ি দৌড়ে মানে ওনার যখন মনে পড়েছিল সকালবেলা তো তাড়াতাড়ি মানে ক্লাসে অন্যান্য স্টুডেন্ট আসার আগেই উনি তাড়াতাড়ি গিয়ে রিসেপশনের রুমে খুলে এখন দেখলেন যে ওই ভাইয়াটা নিচে পড়ে আছেন পাশে, মানে ওই ক্যাটেভারটা যেভাবে শোয়ানো ছিল উনি ঠিক নিচে এভাবে শোয়ানো আছেন। তো ওনার মানে মুখে এক ধরনের মানে কাটা দাগ। তো উনি ওখানে মানে সেন্সলেস অবস্থায় ছিলেন। তো পরে দিয়ে ওই দিন ওই কার্ডের ভাইভাটা মানে ক্যান্সেল করা হয় যেহেতু একজন অসুস্থ হয়ে গেছিলেন। তো পরে দিয়ে ওই ভাইয়াটাকে মানে কোনো স্টুডেন্টকে জানানো হয়নি আসলে ঘটনাটা। তো তারপর সিনিয়র ডক্টররা আর ক্লাসের টিচাররা সবাই মিলে মানে ঘটনাটা জিজ্ঞেস করলেন যে আসলে কি হয়েছিল। তো ভাইয়াটা যে বললেন যে মানে গতকালকে মানে উনি একটা ভাইয়াটা আসলে সেন্সলেসই ছিল। ওই দাদু যিনি বললেন যে আমি তো ওকে আরেকজনের সাথেই আসতে দেখছি। তো ভাইয়াটা বললেন যে হ্যাঁ আমি তো আমার ফ্রেন্ডের সাথে এসেছি। তো পরে দিয়ে মানে ওনারা হোস্টেল সুপারভাইজার উনি চেক করে দেখলেন যে আসলে যে ভাইয়াটার সাথে এসেছিলেন বলছিলেন ওই ভাইয়াটা আসলে হোস্টেলেই ছিল, ওই ভাইয়াটা ওখানে ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা এখন রয়েছে হোটেল সি প্যালেসে, আপনারা সবাই জানেন, এবং সেখান থেকে আমরা লাইভ করছি এবং আমরা কক্সবাজার হোটেল সি প্যালেস, আপনারা সবাই এক নামে হোটেলটি চেনেন। এবং আমাদের এইখানে আমরা ভূত এফএম ফ্যান ক্লাব আজকে চালু করলাম। আমাদের কক্সবাজার মেডিকেল কলেজের স্টুডেন্টরা তারা আমাদের সহযোগিতা করছেন এবং তাই বেসিক্যালি এই ফ্যান
ক্লাবটা নিয়েছেন এবং আমরা বলবো যে এখানে ফ্যান ক্লাব করার উদ্দেশ্যটা কি। ফ্যান ক্লাব করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবো, আমরা লোকাল স্টোরিগুলো আরো বেশি করে কালেক্ট করতে চাই এবং সেই সাথে প্রতি বছর আমাদের যে ভূতাত্মের বই বের হয়, আপনারা বলেন যে বই পান না, বিভিন্ন ধরনের আরো অনেক কিছু বের হয় যেগুলো আপনারা পান না, এবং আমরা যখন আসি তখন আপনারা এখন রেগুলার ফ্যান ক্লাবের মাধ্যমে কিন্তু ভূতাত্মের সমস্ত খোঁজ খবর রাখতে পারবেন, বই থেকে শুরু করে যাবতীয় কিছু পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন ফেসবুকে যে কারা এখানকার মেম্বার এবং এইখানে যারা রয়েছেন তারা হচ্ছেন সবাই অলমোস্ট সবাই কক্সবাজার মেডিকেল কলেজের। আশা করছি যে আপনাদের সাথে তাদের কথা হবে ভবিষ্যতে। এছাড়াও আমরা আগামী সপ্তাহে আসি চট্টগ্রামে, সুতরাং চিটাগং এর আমরা আপনাদেরকে বলবো যারা চিটাগং এ আছেন এই মুহূর্তে আপনারা বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠিয়ে দিন, আপনাদের জীবনে আপনাদের যে জানা এবং আপনাদের শহরের সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনার নাম এবং ঠিকানা এবং আপনি এইখানে আসতে চান, যে ঘটনার মাধ্যমে সেই ঘটনাটি জানিয়ে দেওয়ার পরে আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন কিনা সেটাও আমাদেরকে জানান, কারণ আমরা তো যাচ্ছি চট্টগ্রামে এবং আপনারা এখন তার কোনো প্রবলেম নাই, ঢাকায় আসার কোনো টেনশন নাই, সুতরাং চিটাগং স্টুডিওতে আপনারা আসতেই পারেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করতেই পারেন। এবং সেই সাথে চিটাগং আমরা ফ্যান ক্লাব উদ্বোধন করতে চাই, কিছু ফ্যান ক্লাব খুলতে চাই, সুতরাং যারা চিটাগং এ যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি আমাদেরকে যেটা করবেন সেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে আপনার নাম, তারপরে আপনার ফোন নাম্বার, আপনার ফুল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি পাঠিয়ে দিবেন যারা ফ্যান ক্লাব খুলতে চায় এবং আনলিমিটেড ফ্যান ক্লাব খুলতে চাই আমরা চট্টগ্রামে। আমরা শুরুতে একটা ডকুমেন্টারি শুনেছিলাম যেখানে আমাদের যিনি ভয়েস ওভার দিয়েছিলেন তিনি আমাদের চিন্টু ভাই, এবং তাকে ধন্যবাদ জানাই আমরা। তিনি এখন চিটাগং আমি যতদূর জানি এবং তিনি চিটাগং থেকে হয়তো আমাদের শুনছেন। আমরা দেখতে পাচ্ছি আরিফ আমাকে SMS করেছেন, আরিফ আলম, এবং তারা শুনছেন। শান্তা এবং সম্রাট আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। রুমিন এছাড়াও তিনি ফার্স্ট ভূতাত্ম শুনছেন, ময়মন সিং থেকে আমাদের সাথে রয়েছেন এবং আমাদেরকে বলছেন যে আচ্ছা সি প্যালেসের ওকে, তিনি বলছেন যে সি প্যালেসের সাথে ময়মন সিং এর একটা কানেকশন রয়েছে সেটা তিনি জানিয়েছেন। ওকে, তাফসীর আমাদের SMS করেছেন আমাদেরকে শুভ রাজশাহী থেকে, এবং মর্গেজ স্টোরিটা অনেক তার কাছে ভালো লেগেছে। খুলনা থেকে আমাদের আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের SMS করেছেন। আমরা কিন্তু খুলনায় খুব দ্রুত আসছি, সো গেট রেডি আমাদের সাথে আপনাদের ঘটনা শেয়ার করার জন্য। নাজ আমাদের ধানমন্ডি থেকে SMS করেছেন, 4 বছরের মেয়ে আলভিনকে নিয়ে তিনি শুনছেন, এভলিনকে নিয়ে তিনি শুনছেন। এছাড়া আবির আমাদের সাথে রয়েছেন। মোস্তাক বেইলি রোড থেকে আমাদের সাথে রয়েছেন তার ওয়াইফ এবং তার ওয়াইফ প্রজাপতি এবং বেবি মাহিশা তার সঙ্গে রয়েছেন। আবির আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন বাপ্পি হাজারিবাগ থেকে বাহার আমাদের সাথে রয়েছেন আসিফ নেহাল আমাদের সাথে রয়েছেন। দেখতে পাচ্ছি আরো অনেকে। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতি এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো এবং সেই পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে থাকার জন্য। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজকে আপনাদেরকে আমার সংগ্রহ করা একটা কাহিনী শোনাবো। আমি যেহেতু বিদেশে থাকি, আমার বেশিরভাগ সংগ্রহ করা কাহিনী বিদেশিদেরকে নিয়ে। আমার আজকের কাহিনীটা একটা বিদেশি মহিলাকে নিয়ে। মহিলাটার বয়স 30 হচ্ছে। উনি একজন সিঙ্গেল মাদার, মানে উনি এবং ওনার ছোট একটা ছেলে ছাড়া আর কেউ ওনাদের সাথে থাকতেন না। মহিলাটি সারাদিন কাজ করতেন, তারপরে বিকাল না হলে সন্ধ্যা হলে উনি ওনার ছেলেকে বেবি সিটারের কাছ থেকে নিয়ে আসতেন। কাজে যতক্ষণ উনি কাজে থাকতেন ছেলেটাকে অন্য কারো বাসায় রেখে আসতেন দেখাশোনা করার জন্য। এমন একটি দিনে মহিলাটি বিকালবেলা ওনার ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন। বাসায় ফিরে যথারীতি খাওয়া দাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে টেলিভিশনের সামনে বসলেন, ওনার ফোনটা পাশে রেখে। এমন সময় ওনার ছোট ছেলে এসে বায়না ধরলো যে সে মায়ের ফোনটা নিয়ে খেলবে। ছেলেটার বয়স আনুমানিক 5 থেকে 6 বছর হবে। মহিলা ছেলেকে ফোন নিয়ে গেম খেলার অনুমতি দিলেন, কিন্তু উনি কড়া করে ছেলেকে নিষেধ করে দিলেন যাতে ছেলে কাউকে কল না করে অথবা কাউকে যেন টেক্সট না করে। ছেলেটি যথারীতি মায়ের ফোন নিয়ে চলে গেল অন্য ঘরে। দেখতে দেখতে রাত হয়ে গেল। যখন রাত প্রায় 12টা, মহিলাটা তন্দ্রার মধ্যে চলে এসেছিল। এর মধ্যে মহিলা হঠাৎ জেগে উঠে টেলিভিশন বন্ধ করে ঘুমানোর কথা চিন্তা করলেন। উনি তখন উঠে এসে ওনার ছেলের ঘরে গেলেন দেখতে যে ছেলে ঘুমিয়েছে কিনা। এসে দেখলেন যে ছেলে ঘরে নেই। উনি তাড়াতাড়ি ওনার নিজের ঘরে গেলেন, গিয়ে দেখেন যে ছেলে মায়ের বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে, ফোনটা পাশে নিয়ে। মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর উনি ছেলের হাত থেকে ফোনটা নিয়ে দেখলেন যে ছেলে কি করছিল। উনি দেখলেন যে বেশ কিছু গেম খোলা ছিল, উনি আস্তে আস্তে সেগুলো বন্ধ করলেন। তারপর দেখলেন যে ছেলে বেশ কিছু ফটো তুলেছে ফোনের ক্যামেরা দিয়ে। এক এক করে ফটোগুলা মহিলা ডিলিট করা শুরু করলেন। ডিলিট করতে করতে হঠাৎ একটা ফটোতে এসে মহিলার চোখ আটকে গেল। ফটোটা ছিল ওনার ঘুমন্ত ছেলের, যেটা অনেক উপর থেকে তোলা হয়েছে। শুধু তাই নয়, ফটোটাতে ওনার ছেলের
ছাড়াও আরেকজন বয়স্ক মহিলার অর্ধেক মুখ দেখা যাচ্ছে। এটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কারণ প্রথমত এই বাসায় উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ থাকে না, দ্বিতীয়ত এত উঁচু থেকে কোনো ছবি মানুষের পক্ষে তোলা সম্ভব নয়। তাহলে ওনার ঘুমন্ত ছেলের ফটোটা কে তুললো? উনি তন্ন তন্ন করে বাসা খুঁজলেন, উনি পুলিশে ফোন করলেন, সবাই পুলিশরা এসে ওনার বাসা সার্চ করলেন, কিন্তু কাউকে পাওয়া গেল না। এটাই ছিল আমার কাহিনী। ধন্যবাদ। Good FM, the night comes alive with Brandon Fawn. That's right, the night comes alive with Brandon Fawn. শুনছেন সবসময় রেডিও ফুটের পয়েন্ট FM। আমি রাস্তাবাসীর সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই যে আমরা অলরেডি কিন্তু কক্সবাজারে আমাদের ভূতাট্টম হরর ক্লাব ওপেন করে ফেলেছি এবং আমরা চাই চট্টগ্রামে করতে, চট্টগ্রামে যারা রয়েছেন তারা আমাদেরকে অবশ্যই আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ফেসবুক আইডি পাঠিয়ে দিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বিকজ নেক্সট ফ্রাইডেতে আমরা আসছি চিটাগংয়ে, চট্টগ্রামে এবং এখন আছে কক্সবাজারে। কক্সবাজারে আমাদের একটা রেডিও স্টেশন আছে, আপনারা সবাই জানেন নিশ্চয়ই কর্ণাটকীতে। এবং ঠিক একইভাবে চিটাগংয়ে আমাদের একটা স্টেশন রয়েছে, আমরা সেই স্টেশন থেকেই আশা করছি শো করব। আজকে যদি আমরা এই মুহূর্তে সি প্যালেসে রয়েছি এবং সি প্যালেস থেকে আমরা শো করছি। এবং এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব, আমাদের এইখানে রয়েছেন ডক্টর তানজিনা ফারহাদ তন্নি এবং আমরা তার কাছে আমরা তার একটা ঘটনা শুনবো। এবং খুবই অদ্ভুত ঘটনা, তিনি একজন মেডিকেল স্টুডেন্ট এবং তিনি একজন ডাক্তার এবং তার একদম পড়াশোনা শেষের দিকে তিনি, এবং এই মানে জাস্ট কি করতে করতে একটা ঘটনা তার সাথে ঘটে গেছে, সেটাই আমরা শুনবো। একটু প্লিজ আপনার ঘটনাটা একটু বলবেন তন্নি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি তানজিনা ফারহাদ তন্নি। এখানে অবশ্যই অনেকে আমাকে টিউলিপ নামে চেনে। আমি কক্সবাজার মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার বলছি। ঘটনাটি আজ থেকে 4 বছর আগে, আমি যখন ফার্স্ট ইয়ারের শেষের দিকে, আমাদের মেডিকেলে 3টা প্রফেশনাল এক্সাম হয় সাধারণত আমাদের পূর্ণাঙ্গ এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য। আমি যখন ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার্থী তখনকার ঘটনা। আমার থার্ড টার্মের ঠিক আগ মুহূর্তে আমার আব্বুর অসুস্থতার কারণে আমাকে ক্লাস ছেড়ে সবকিছু ছেড়ে চলে যেতে হয়। প্রায় ঢাকা থাকতে হয় আমার মাসখানেকের উপর। এর জন্য আমার পড়াশোনায় বেশ অনেকটাই গ্যাপ পড়ে যায়, যার কারণে আমাদের লাস্ট যে টপিকটা ছিল ব্রেইন অ্যান্ড আইবল, অর্থাৎ মস্তিষ্ক এবং চোখের ঘটনা, চোখ রিলেটেড জিনিসগুলো, তো এটা আমার সম্পূর্ণই পড়া হয় না, বাকি থেকে যায়। যখন আমার বাবার অপারেশনের পরে আমি ব্যাক করি কক্সে, সে পরীক্ষা ঠিক আগে আমার আমরা সবাই গ্রুপ স্টাডি করার জন্য রিসেপশন রুমে বসি। ওখানেই আমরা সব ভিসেরা বা আদার্স ওগুলো আমরা দেখি, ওগুলো নিয়ে নাড়াচাড়া সব কিছু ওখানে বসি। যেহেতু আমার ওই জিনিসটা একদমই নতুন, তো আমারই কিছু ফ্রেন্ড, আমি নাম বলছি না, ওরা আমাকে জিনিসটা বুঝিয়ে দেয়, হেল্প করে। ওদের কাছে আমি সত্যি অনেক গ্রেটফুল। ওরা না বোঝালে আসলে সত্যি আমার অনেক গ্যাপ থেকে যেত। তো যাই হোক, পড়ানোর সময় এক ফাঁকে দুষ্টুমি করতে করতে আমি একজনকে বলেই ফেলি যে ব্রেনটা দেখতে তো অনেক সুন্দর। তো তখন আমার পাশে যে ফ্রেন্ডটা, সে আমাকে দুষ্টুমি করে হ্যাঁ, মানে এখন মনে পড়ছে যে আমাকে বলছে যে এত সুন্দর লাগছে, তুই খেয়ে ফেল। আমি বললাম তাই, আচ্ছা ঠিক আছে, ভেবে আন, আমি খেয়ে দিব। জাস্ট পুরোটাই সম্পূর্ণ ফান, কোনো ইনিশিয়েটিভ কি কাজগুলো করা না যে আমি ইচ্ছা করে করবো বা ইচ্ছা করে কিছু মুখ থেকে ফসকে বলে দেওয়া, জাস্ট এতটুকুই। সেদিনের মতো সেদিনে আমি প্রথম হাত দিয়ে ব্রেন নিজে করে দেখলাম, শিখলাম কিছু টুকটাক জিনিস। খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, ব্রেনের ব্যাপারগুলো খুবই জটিল। তো একদিনে তো আসলে এই ব্যাপারগুলো হওয়া সম্ভব না, কয়েকবারই ধরতে হয়। কিন্তু সবচেয়ে আমার খারাপ লাগার জায়গাটা যেটা, যে আমি যেদিনে এই সন্ধ্যাবেলায়, সেদিন রাতে, মানে মানুষের স্বপ্ন তো সাধারণত মনে থাকে না, বলে যে স্বপ্ন অধিকাংশ সময় ভুলে যায় যা দেখে মানুষ। তো যা দেখলাম, যা হলো সেটা হলো, স্বপ্নে আমি আমার পরিচিত মানুষদেরকেই দেখলাম। মানে সবসময় বলে যে স্বপ্ন মানুষ যা নিয়ে চিন্তা করে তারই একটা প্রভাব নাকি মানুষের স্বপ্নে পড়ে আর কি সাধারণত। তো আমি অনেক হরিবল স্বপ্নই তো মানুষ দেখে, সেরকমই হয়তো একটা ছিল। কিন্তু কষ্ট হচ্ছে যে আমি যা দেখেছি, আমি যে মানুষগুলোকে দেখেছি, তারা আমার খুবই কাছের মানুষ, খুবই পরিচিত মানুষ। এইটা হচ্ছে আসল জায়গাটা, যে আপনি স্বপ্ন দেখছেন এবং আপনি এক একে সেই মানুষগুলোকে দেখছেন, যে মানুষগুলো আপনার কাছের মানুষ এবং যে মানুষগুলো আপনার প্রিয় মানুষ, এবং সেই মানুষগুলো আপনি মানে মাথার খুলি ছাড়া মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ। মানে সামনে যখন দেখছি যে হ্যাঁ সব ঠিক, সম্পূর্ণ ঠিক, কিন্তু একটু ভালো করে যখন দেখলাম যে শুধু ক্যানিয়াল ভোল্ট, আমরা দ্যাটস মিন যে মাথার উপরে হাড়টা, শুধুমাত্র সেটা নেই, আমার পক্ষে সেইটা
আর যদি তারা অপরিচিত হতো তাহলে হয়তো বা এতটা কষ্ট বা মানে কষ্টের চেয়ে বেশি যেটা ভয় আমি পেতাম না। আমি সাধারণত ভয় অনেক কম পাই, তা অনেকেই জানে। এবং এটা আপনি বারবার দেখেছেন এই স্বপ্নটা? তারপরে হচ্ছে সেদিনের মতো চলে যায়। এরপরের কথা হচ্ছে যে আমার যে ভিতরে একটা ভয় ঢুকে যায়, আমি আর এরপর আসলে ব্রেন নিয়ে আর কখনোই আমি করিনি আর কি, মানে আর পড়িনি। পরীক্ষার আগে আমি আর সেটা নিয়ে পড়া হয়নি আমার। তো জাস্ট আমার ভাইবার আগে আমি শুধু দোয়া করতাম আল্লাহর কাছে যে এক্সটার্নালের সামনে যখন আমি যাবো আমাকে আদার্স সব বলুক, কিন্তু আমাকে যেন ব্রেন উঠাইতে না বলে। আমার ভিতরে কেন একটা ফোবিয়া ঢুকে গেছে নিজের ভিতরে। তো আমি প্রায় ভুলতেই বসেছিলাম ঘটনাটা, ভাবছিলাম 8-10টা হরিবল স্বপ্নের মতোই মনে হয় এটা আমার লাইফে। কিন্তু দুঃখজনক ব্যাপার সেটাই যে জাস্ট 4th ইয়ারে আমি আর 3 বছর পালানোর পর বাসায় গত অততে যখন বাসায় ছিলাম, আপনারা অধিকাংশ জানেন যে আদালত একটা খুব এপিসোড হয় সোনিয়াতে, খুব ফেমাস একটা অনুষ্ঠান। তো সেখানে একজন নিউরো সার্জন ডিস্কের একটা প্রোগ্রাম ছিল, যেখানে সে একজন সাইকো নিউরো সার্জন থাকে, যে হচ্ছে ব্রেন ফ্রাই করে খাওয়াটাই হচ্ছে তার এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। তো এটা আমার বোন, ছোট বোন আমার রিবিন, সে খুব দেখে, কিন্তু ও এইটাই কখনো এপিসোডটা দেখে না। যখন ও রিপিটেড হয় ও বলে এটা আমার খুব খারাপ লাগে। তো আমি সেদিন ওর সাথে আবদুষ্টম করে বলে এটা খারাপ লাগার কি আছে, এটা তো সবচেয়ে সুন্দর এপিসোড, মজার এপিসোড। তো কি বলবো আসলে সেদিন আসলে আমি কোনো ওকে আসলে ফান করেই কথাটা বলা, ওর সাথে দুষ্টুমি করে, মানে অ্যাগেন আমি কথাগুলো আর বলতে চাচ্ছি না। সেম স্বপ্ন আমার সাথে সেদিন রাতেও রিপিট হয়েছে। যতবার আপনি এই কথাটা উচ্চারণ করেন বা যতবার আমি আসলে এখন কি বলবো, আমি যে আজকে এখন ঘটনাটা বলছি আমি নিজেও জানি না যে আজকে রাতে কি আপনি কি দেখবেন, আসলে কিছু হবে কিনা, আমার সাথে আদৌ কিছু হবে কিনা। এটা সৌজন্য আপনার সাজেশন কি? আমি কোনো ব্যাখ্যা জানি না ভাই, আপনি কি কোনো ব্যাখ্যা? I don't know, মানে ব্যাপারটা হচ্ছে যে এই পর্যন্ত ঠিক আছে যে আপনি হয়তো কোনো জিনিস নিয়ে ডিসকাস করেছেন, সেই জিনিসটা নিয়ে রাতের বেলা তো চিন্তা করার জন্য আপনি হয়তো সেই জিনিসটা নিয়ে স্বপ্নও দেখতে পারেন। তার রিপিটেশন একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে আপনি আপনার প্রিয় মানুষগুলোকে খুলি ছাড়া দেখছেন, এটা ইটস মানে ইটস ভেরি হরিবল। হ্যাঁ, ইটস ট্রু, এটা ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনি এক জিনিস দেখবেন বাট মানে খুব সহজে মেনে নেবেন, এটা হয় না আসলে। এবং আপনি যখন আপনার আপনজন প্রিয় মানুষজনকে আপনি দেখছেন, এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আপনি একটা সাজেশন দিতে চাচ্ছেন সবাইকে, সেটা একটু বলবেন। ছোট একটা কথাই সবাইকে বলতে চাচ্ছি যে আমরা জেনে হোক না জেনে হোক, প্রকৃত অপ্রকৃত অতিপ্রাকৃত যাই হোক না কেন, যে কোনো ঘটনা নিয়ে আমরা যেন কখনো তুচ্ছতাচ্ছিল্য বা না করি। আমরা যেন যাই আমাদের মুখ থেকে কথাটা বের হয়, আমরা যেন একটু সতর্কতার সাথে একটু সাবধানতার সাথে সকল কথা বলি। কারণ আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের খুব অল্প জিনিসই আমরা জানি, অনেক জিনিসই আমাদের জানা। আপনি খুব ছোট করে বলেছেন কিন্তু অনেক বড় একটা কথা বলেছেন। এবং যেটা হচ্ছে যে আমরা সাধারণত যে মাঝে মাঝে আমি এটা আপনাদেরকে অনেক সময় এমনিতেও বলি যে আমরা অনেক সময় নেগেটিভ ওয়ার্ড ইউজ করি, বাট আপনি জানেন না যে ওই ওয়ার্ডটার আসলে এনার্জি কতটুকু, এবং সেই নেগেটিভ এনার্জিটা আসলে প্রকৃতিতে বা আপনার লাইফে কোনোভাবে ফিরে আসবে কিনা, বা মানে কোনোভাবে আপনার লাইফে সেই এনার্জিটা কাজে লেগে যেতে পারে। কিন্তু সো নেগেটিভ ওয়ার্ড লাইফে ইউজ কম করা উচিত, এবং এগুলো থেকে দূরে থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এনিওয়ে আমরা চলে যাবো আমাদের গেস্ট অনেক বেশি, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলুন। তার আগে আমি জানাতে চাই যে আমরা অলরেডি এখানে হরর ক্লাব ওপেন করেছি, কক্সবাজার মেডিকেল কলেজের স্টুডেন্টরা মিলে আমাদের এখানে হরর ক্লাব উদ্বোধন করেছেন। তাদের অনেকে আমাদের সাথে ঘটনাও শেয়ার করছেন, আপনারা শুনছেন সেটা। এবং আমরা চট্টগ্রামে করেছি আগামী সপ্তাহে, আগামী শুক্রবার আমরা চট্টগ্রামে, সুতরাং চট্টগ্রামে যারা রয়েছেন তারা আমাদের ঘটনা পাঠান, আপনাদের জীবনে ঘটে যাওয়া, আপনাদের শহরের ঘটনা, আপনাদের চারপাশের ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhwtfm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে স্টুডিওতে এসে আপনি ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনা। আমাদের ফেসবুক পেজে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন, চলে যান www.facebook.com/radiofuth এবং www.facebook.com/bhutfm.russell। আপনি বলুন প্লিজ আপনার ঘটনা। রাহাত। হ্যালো এভরিওয়ান, আমি রাহাত হাসানানি। আমি যে ঘটনাটি বলছি ভাইয়া, এটা কক্সবাজারের একটি গ্রামাঞ্চল খরুশপুর নামে পরিচিত। ওখানে একটি শ্মশান আছে, ঘটনাটি শ্মশানের সাথে রিলেটেড। অ্যাকচুয়ালি আমার একটা বড় ভাই ঘটনা, তিনি বেসিক্যালি একজন বাইক রাইডার। আমরা তো ওই ভাইয়া থেকে শুনি ঘটনাটি। ভাইয়ার গার্লফ্রেন্ড থাকে অ্যাকচুয়ালি খরুশপুরে। তো ভাইয়া একটু ডাউটফুল মানুষ, তো সে প্রচুর পরিমাণে মানে তার গার্লফ্রেন্ডকে স্ট্রিক্ট করে রাখে। তো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় তিনি হঠাৎ খেয়াল করেন যে তার গার্লফ্রেন্ড অন্য একজন মানুষের সাথে মানে চলে যাচ্ছে। তো ঠিক সেই মুহূর্তে সে গার্লফ্রেন্ডের কাছে ফোন দিলে সে বলে যে আমি তো আছি, বাসায় আছি। তখন সে বলে না, আমি একটু আগে তোমাকে যেতে দেখেছি। তো বললো আমি তো আমাদের উঠোনে আছি, তুমি তাহলে দেখতে পারো। তখন ভাইয়া দূরের থেকে একটু করে, মানে ঘরে তো যেতে পারতেছে না, দূরের থেকে একটু করে খেয়াল করছে যে আপু আছে বাসায়। তখন ব্যাক করে দেখতে চাচ্ছে, সে মানে
একটু আগে যেটা দেখেছে, মানে ব্যাক করে দেখতে যাচ্ছে ও আসলে কি ঠিক দেখেছে কিনা। ঠিক শ্মশানের সামনে এসে তাকে একটা মানুষ বাইক দাঁড়া করে ফেলে এবং স্টপ করে তার হাতটা কঠিনভাবে ধরে ফেলে এবং তার চাহনিতে ছিল অনেক উইয়ার্ড ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল, এটা স্পষ্ট মনে আছে। এবং তিনি তার হাতটা ছুটায় একটু বাইকটা যখন টান দেয় তখন কঠিনভাবে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তখন দেখে খুব হা হা করে হাসছে, মানে খুব হরিবল ভাবে হাসি দিচ্ছে। দেন সে কোনোভাবে বাইকটা উঠায়, টান দেয়। এবং ভাইয়া আমরা যতটুকু জানি বাইক রাইডাররা বলেন যে বাইক থাকা অবস্থায় নাকি কোনো ক্ষতি করা যায় না, কিন্তু সে টান দেওয়ার পরে আরেকটু যাওয়ার পরে তাকে এমন ভাবে ধাক্কা দেন তিনি ছিটকে গিয়ে নদীতে পড়েন। পাশে একটা নদী থাকে, নদীতে গিয়ে পড়ে এবং সে ডিফিকাল্টলি ইনজুর্ড হয়। ওকে, তো আমি আপনার কাছে এই ঘটনা শুনতে চাইলাম এই জন্যই যে খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমরা এইখানে একটু আগে একটা ইমেইল পড়লাম, সেখানে একজন ভদ্রলোক বললেন তিনি তার ওয়াইফকে ডাবল দেখেন, একজন পায়ের কাছে বসে থাকেন আর আরেকজন যিনি কিনা পাশেই শুয়ে আছেন। উনি বলছেন যে গার্লফ্রেন্ড যে ভদ্রলোকের ঘটনা বললেন তাকে ডাবল দেখেছেন, একজন বাসায় এবং একজন শ্মশানের কাছে, রাইট, শ্মশানের কাছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই শহরে হচ্ছেটা কি, তাহলে কক্সবাজারে আমি একই টাইপ দুটো ঘটনা পেলাম দুজনের কাছ থেকে এবং একজন বলেছেন তিনি এখন আমাদের এখানে আসতেই পারেননি এবং আসবেন না কেন তার ব্যাখ্যাও তিনি দেননি, কিন্তু ঘটনা বলেছেন তিনি শুনলেই বুঝতে পারবেন তার মানে তার সাথে তার লাইফে যা হচ্ছে তা ভালো কিছু হচ্ছে না। এবং উনিও বলছেন ঠিক একইভাবে যে ডাবল দেখা, আপনি হোটেলে যারা রয়েছেন এখানে বেড়াতে এসেছেন তারা হয়তো এখন যারা শুয়ে আছেন বা শুয়ে পড়বেন শো শোনার পরে, তারা যদি দেখেন যে আপনার পাশের মানুষটি একজন শুয়ে আছে একজন আপনার পায়ের কাছে বসে আছে কেমন লাগবে, বা একজন আপনার কাছে দাঁড়িয়ে আছেন বা একজন পর্দা সরাচ্ছেন বা পর্দার কাছে দাঁড়িয়ে আছেন একজন আপনার পাশে শুয়ে আছেন, উইয়ার্ড ব্যাপারটা খুবই। আপনারা ভাবতে থাকুন এবং চোখ বন্ধ করে ভাবুন কেমন লাগবে, বিশেষ করে যারা কক্সবাজারে রয়েছেন তো ফিল করতে পারবেন আপনাদের জোরে সোরে ভালো মতন। আমরা দেখছি ফয়সাল আমাদের ইস্টার্ন হাউজিং মিরপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এসএম জুয়েল মৌলভীবাজার থেকে আমাদেরকে, এবং এসএমএস থার্ড স্টোরিটা তার কাছে অনেক ভয় লেগেছে। এমডি রকিবুল হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন তসফির কামাল কামরা থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন জীবন দিনাজপুর থেকে, সামিরা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মুহিম ধানমন্ডি 32 থেকে, এছাড়াও পিয়া আমাদেরকে বলছে যে মর্গের বিদেশি অডিও স্টোরি ক্লিপটা অনেক নাইস ছিল আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি মাহমুদ এসএমএস করেছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি ফয়সাল, এছাড়াও এসএম জুয়েল মৌলভীবাজার থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সিট, এছাড়াও রয়েছেন এমডি রকিবুল ইসলাম সহ আরো অনেকে। আমরা এখন লাইভ কোটি হোটেল সি প্যালেস থেকে চলে যাব আমাদের কক্সবাজারের আরো একজন অতিথি, তিনি তার নাম সাকিব এবং তার কাছে এবং তার বাসার একটা ঘটনা আমরা শুনবো। হ্যালো লিসেনার্স, দিস ইজ সাকিব, কক্সবাজার পলিটেকনিক 6th সেমিস্টার সিভিল ডিপার্টমেন্ট। এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার বাসায় ঘটে যাওয়া একটি ঘটনা। এটি আমার সাথে এখন থেকে কয়েক বছর আগে ঘটে যায়। ঘটনার আগে আমি আমার বাসা সম্পর্কে একটু বর্ণনা দিয়ে দিতে চাই। আমার বাসাটি একটি সরকারি কোয়ার্টারে, যেটি ব্রিটিশ আমলে নির্মিত। এখানে আগে অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স করেছে, আর এই ঘটনাটা ঘটার আগে আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমন কিছু ঘটে যাবে। ঘটনার দিন প্রতিদিনের মতো আমি পড়াশোনা শেষ করে শুয়ে পড়ি। মাঝে মধ্যেই পড়ালেখার জন্য রাত জাগতে হয়, আর ঠিক তখনই আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক 2টা কি 3টা। ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম আসছিল না, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। ঠিক এমন সময় দেখি আমার বেডরুমের দরজা দিয়ে যে আমার আব্বু আমার বেডরুম থেকে একটা অবয়ব বের হয়েছে। বিষয়টাকে প্রথমে আমি খুবই নর্মালি নিই যে হতেই পারে হয়তো আব্বু বের হয়েছে, উনি ওয়াশরুমে যাবেন। কিন্তু বিষয়টা কিছুক্ষণ পরে ঠিক কেমন যেন থেকে আমি দেখলাম যে অবয়বটা ঠিক আমার আব্বু আমার বেডরুমের সামনে দাঁড়িয়ে আছে। আমার বেডরুমের দরজা থেকে আমার বেডরুমের দরজা স্পষ্ট দেখা যায়, যার কারণে আমি ডিম লাইটের আবছা আলোতে দেখতে পাচ্ছিলাম যে ওখানে একজন অবয়ব দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে অবয়বটা আস্তে আস্তে কাছে আসছে। আমি চিন্তা করতে লাগলাম যে আমি কি দেখছি। আর কিছুক্ষণ পর আমি যা খেয়াল করলাম তা হলো অবয়বটা ঠিক নর্মাল, যেমন যদি আমার আব্বুর অবয়ব হতো তাহলে সেটা একটা এজড মানুষ, লাইক 45 কি 50 ইয়ার্সের একজন মানুষের যেমন অবয়ব ঠিক তেমন ছিল না। আমি নোটিস করলাম যে অবয়বটা ছিল একটা টিনেজ অবয়ব, লাইক হয়তো আমার মতো। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে অবয়বটা দেখতে অনেকটা আমার মতোই না, এমনকি সে অবয়বটা আমার টি শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘটনাটা দেখার ওই মুহূর্তে আমি ঠিক কি করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি প্রথম চিন্তা করলাম যে আমি আমার আম্মুকে ডাকবো, চেষ্টা করলাম কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। আমি চেষ্টা করছিলাম
টাকার জন্য আমার বুকে কিন্তু মুখ থেকে কিছুই বেরোচ্ছিল না। তারপর আমি আমার হাত দিয়ে পাশের বেডে ফোনটা নিলাম, ফোন নিয়ে আমার নাম্বারটা ডায়াল করলাম। ডায়াল করার পর আমার বেডরুমে রিংটোন বেজে উঠলো। আর ঠিক তখনই আমি দেখছিলাম যে ওই অবয়বটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর ওয়াশরুমের দিকে সরে যাচ্ছে। আমার বেডরুমে যখন লাইট অন করা হলো তখন আমি একটু সাহস পেলাম। তখন আমি বিষয়টা জানতে চেষ্টা করলাম যে এতক্ষণ আমি কি দেখছিলাম। তখনই আমি আমার বেডরুম থেকে বের হই, লাইট অন করি আর ওয়াশরুমের সামনে যাই। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো আমি এখন ওয়াশরুমের ভেতরে যাব আর হয়তো দেখবো যে ওয়াশরুমের ভেতরে যে গ্রিল আছে, গ্রিল বাঁকানো বা দরজা জানালা ভেঙে ফেলা হয়েছে। আমি ভাবতে চাচ্ছিলাম যে জাস্ট এটা একটা নর্মাল একটা অকারেন্স বা চোর এসেছে বাসার মধ্যে। কিন্তু দরজাটা খুলে, ওয়াশরুমের দরজাটা খুলে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম প্রতিদিনের মতো আমি যেভাবে দরজা জানালা বন্ধ করে দেয় সবগুলো দরজা জানালা ভেতর থেকে লাগানো, এবং কি আমি টয়লেটের দরজা জানালা চেক করলাম কিন্তু সব কিছুই ঠিক করা, এমনকি ভেতরে কিছুই নেই। আমি বুঝতে পারছিলাম না আমি কি করবো। আমি আব্বা আম্মুর রুমে গেলাম, গিয়ে জাস্ট বসে পড়লাম। আব্বা আম্মুকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। আমি আব্বা আম্মুকে বলছিলাম যে আমি কিছু একটা দেখেছি। আর বিষয়টা ঠিক এমন ছিল না যে আমি হঠাৎ দেখেছি আর হঠাৎ আমার চোখের সামনে থেকে চলে গেল। আমি বিষয়টাকে কয়েক মিনিট ধরে লক্ষ্য করছিলাম। আমার সামনে দিয়ে ওয়াশরুমের দিকে সরে গেল, আমি এখন ওয়াশরুমে গিয়ে দেখলাম যেটা কিছুই না। আমার আব্বা আম্মু ওই বাসাটাতে আমার আগে থেকে আছে, আর তাছাড়া গত 20 বছর ধরে আমি ওই বাসাটাতে আছি। আমার আব্বা আম্মু এর আগে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু হয়তো আমার ভয় পাবো বলে আমাকে কিছুই বলেনি। সেই রাতে আব্বা আমাকে বলে যে শুয়ে পড়ো, এইসব বিষয় ভাবতে হয় না। অনেক সময় হয়তো অনেক রাত করে পড়েছো, এই সময় হয়তো উল্টাপাল্টা দেখেছো, এটা কিছুই না, শুয়ে পড়ো। ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু ঘটনাটা ওখানেই শেষ হয় না। তার পরের দিন আমাকে হঠাৎ জিজ্ঞেস করে যে তুই গতকালকে রাতে কি করছিলি। আমি বললাম গতকালকে রাতে আমি বলছিলাম আমাকে যে আমি যখন ফজরের নামাজের জন্য উঠি, ফজরের নামাজ যখন পড়ছিলাম তখন দেখলাম তুই ভাষা আর শুধু হাঁটতেছিস না, তুই কিছুক্ষণ পরে এসে আমার নামাজের পাশে, আমি নামাজ পড়ছি আর তুই এখানে এসে হাসতেছিস। এটা কোন ধরনের কথা? তুই উঠছিস ভালো কথা, তুই উজু করে নামাজটা পড়ে নিবি, তা না তুই এখানে হাঁটতেছিস। কথাটা শুনে আমার অনেক কি বলবো আমি বুঝতে পারছিলাম না। লাইক হোয়াট, এটা কোন ধরনের কথা? তারপর আমি তো বললাম যে আমি তো গতকালকে রাতে উঠি। তো আমি বুঝতে পারছি না ঘটনাটা কিভাবে আর বর্ণনা করা যায়, এইভাবে কোনো কথা প্রতিনিয়ত হচ্ছে। এটুকুই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। তার মানে আমরা বুঝতে পারছি যে কক্সবাজারে এই যে মানে তিনটা পেলাম নিয়ে যে এই যে ডাবল দেখা যায়, এবং উনি তো নিজে ডাবল দেখেছেন, এরকম একটা ব্যাপার তার সাথে ঘটেছে। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ফিরে এসে আমরা আপনাদের সাথে আরো কথা হবে, আরো ঘটনা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা আগামী সপ্তাহে আসছি চট্টগ্রামে, সুতরাং আমাদের SMS করুন, মোবাইলের মেসেজের সঙ্গে টাইপ করুন চট্টগ্রামে রয়েছেন তাদেরকে বলবো যে আমাদেরকে সরাসরি ইমেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasmader@radiofurbi.fm। আমরা আমাদের হাতের সময় একেবারে কম, ঝটপট ঘটনা শুনে ফেলবো এবং আমার মনে হয় কারণ আমাদের হাতে একদমই সময় নেই। প্লিজ আরেকবার বলতে হবে, আরেকবার বলতে হবে প্লিজ। জি, হ্যালো লিসেনার্স, আমি এইচআর সাকিব, গভর্নমেন্ট সিটি কলেজ এসএসসি এক্সামিনি 2016। জি, আমার ঘটনাটা আসলে ঘটে আমার 2014 সালের 17 মে, যখন আমার এসএসসির রেজাল্ট দিয়েছিল। ওই দিন আমি চাচার সাথে দেখা করার জন্য রাত আসার সময় প্রায় রাত 1টা থেকে 2টা বেজে গিয়েছিল। তখন আমি চাচার সাথে দেখা করার জন্য আসছিলাম, তো ওই কারণে অবশ্যই যেতে হচ্ছিল আমার চাচার বাসায়। ওই জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না প্রায় রাত 1টার দিকে। গাড়ি না পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিই লিং রুট থেকে কালুর দোকান পর্যন্ত হেঁটে আসবো, ওই জন্য সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি হাঁটা শুরু করি। কিছু দূর আসার পর দেখি যে একটা বাস আসতেছে। আমি বাসটাকে সিগন্যাল দিই, সিগন্যাল দেওয়ার পর বাসটা থামাই এবং দেখি যে শুধু অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার ছাড়া পুরো বাসটাই খালি। আমি উঠে পড়ি এবং ওনারা বলতেছে যে ওনারা গ্যারেজে যাচ্ছেন, আসলে কোনো ভাড়া দেয় না, আমাকে লেট দিচ্ছেন কিছুটা। ওই জন্য আমি উঠে পড়ি এবং ড্রাইভারের পাশে সিটে বসে পড়ি। বসে পড়ার পর কিছু দূর গাড়ি চলার পর কৃষি গবেষণা কেন্দ্র যেখানে আছে ওখানে যাওয়ার পর হঠাৎ দেখি যে গাড়ি হেডলাইটের আলোতে দুজন হুজুর হঠাৎ করে সিগন্যাল দিচ্ছে এবং গাড়ি দাঁড় করানোর জন্য বলতেছে। আমি বললাম যে ড্রাইভারকে যে হুজুর মানুষ তুলে নিলে হয়তো মঙ্গল হবে, ওই চিন্তা করে আমরা দুইজনকে তুলে নেওয়ার জন্য গাড়ি দাঁড় করাতে বলি ড্রাইভারকে, এবং ড্রাইভার গাড়ি দাঁড় করান।
দাঁড় করানোর পর হুজুর দুইজন গাড়িতে উঠে আসেন এবং আমি দেখি যে হুজুর দুইজনের কোলের মধ্যে একটা বাচ্চা ছিল 6 থেকে 7 মাস বয়স হবে। ওনারা উঠা মাত্র একদম বাসের একদম পেছনের বেঞ্চে সিটে গিয়ে বসলো। আমরা একটু অবাক হলাম, কারণ অনেকগুলো সিট টাকার পরেও কেন ওনারা একদম পেছনের সিটে বসলো। তারপরও ড্রাইভার গাড়ি চালানো শুরু করলেন। বিজিবি ক্যাম্প যখন পার হলো তখন ওনারা দেখলাম যে হঠাৎ করে বাচ্চাটা কান্না শুরু করলো। আমরা কান্নাটার কারণ খুঁজতে গিয়ে লুকিং গ্লাসে আমরা দুজনে দেখলাম, ড্রাইভার এবং আমি দেখলাম যে বাচ্চাটাকে দুজন হুজুর মিলে একদম চিবিয়ে কাচ্ছে। অনেকটা এটা আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে একদম নিজের চোখে। একদম। এবং তারিখটাও বলতে পারবেন আপনি? 17 মে 2014। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপরে আর কোনো কথা হয় না এবং এটা নিয়ে কোনো আলোচনা চলে না। আমি কয়েকবার যখন এই ঘটনাটা আমি যখন হোটেলে বসে শুনছিলাম তখনও কয়েকবার জিজ্ঞেস করেছি যে আপনি শিওর? উনি বলতেন আমি শিওর। চলে যে আপনার নামটা বলবেন, আপনি একটু প্লিজ আপনার নামটা বলবেন। আমি বাপ্পা কক্সবাজার কমার্স কলেজ থেকে বলছি। জি জি, আমার ভাই রাসেল ভাই, আমার হিস্টোরিটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে সেটা আমার সাথে হয়েছিল। আমরা দুজন বিচের পাড়ে বসেছিলাম, কিন্তু একজাক্টলি লোকেশনটা বলবো না কারণ ওটা হচ্ছে একটা জনপ্রিয় প্লেস। তো আমরা দুজন বসেছিলাম, তো গল্প করতেছিলাম। তখন প্রায় রাত 11:30 কি 12টা। তো হঠাৎ কথা বলার সময় সামনে দেখি যে আমি নিজের চোখে দেখতেছি একটা বিড়াল যে আমার দিকে প্রায় আমার কাছাকাছি আসতেছে, বাট আমার ফ্রেন্ড দেখতেছে ওটা মুয়াফ টাইপের কিছু। মুয়াফটা কি জিনিস ভাইয়া একটু মুয়াফ হচ্ছে আপনার এক প্রকার শিয়াল টাইপের প্রজাতি। আচ্ছা। তো তারপর আমরা দুইজনে খেয়াল করতেছি, কিন্তু ভাইয়া সামনে একটা যে হাঁটার একটা রাস্তা আছে, এই পাশ দিয়ে ওই পাশ বিড়ালটা পার হয়ে গেছে, কিন্তু আসলে ওইখানে যে ওরকম কোনো হোলই নেই যে পার হয়ে যাবে। আমরা দুজনে এটা ভালোভাবে চেক করে নিলাম, কিন্তু দেখতেছি যে না, ওইখানে যাওয়ার কোনো ওয়ে নেই। তারপরেও যে ওই পাশ দিয়ে এই পাশে পার হয়ে গেল। তারপর আমরা দুজনে খেয়াল করে আসছি যে ওইটাকে ধমক দিচ্ছি, মানে যে চলে যাওয়ার জন্য, বাট দেখতেছি ওটা আমাদের দিকেই তেড়ে আসতেছে। এরকম করতে করতে এক পর্যায়ে যেয়ে দেখি যে মানে আমার প্রায় কাছাকাছি চলে আসছে। পরে আমি ওটাকে দৌড়ানোর জন্য যে সামনেই যাব, অমনিতে আমি হুচটকে ওইখানে পড়ে গেছি। যে আমার লাকটা ভালো ছিল যে আমি যদি ওইটার পিছনে যেতাম তাহলে আমার হয়তো আজকে ব্যাড লাক হয়ে যেত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি শুরুতেই বলেছিলাম, কয়েকদিন আগে একটা লেখাও লিখেছিলাম ফেসবুকে, এবং আপনারা যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা জানেন যে আমি ফেসবুকে রেগুলার আপনাদেরকে আমি আপনাদের যে সমস্ত বক্স করেন, আমাদেরকে যে সমস্ত টেক্সট পাঠান তার রিপ্লাইও দেই। এবং আমি লিখেছিলাম কয়েকদিন একটা পোস্টে যে কক্সবাজার শুধু সুন্দরই না, কক্সবাজার ভয়ঙ্কর সুন্দর। আমরা সেটা আজকে হয়তো প্রমাণ পেলেন আপনারা যে কক্সবাজার ভয়ঙ্কর সুন্দর, এবং কক্সবাজারের অনেকগুলো ঘটনা আমরা শুনলাম। আরেকটা ঘটনা বাকি আছে, সেই ঘটনাটা অবশ্য অডিও ক্লিপ, আমি জানি না যে মাসুমটা প্লে করতে পারবে কিনা, আজকে সম্ভব হবে কিনা জানি না আমি। তাহলে যদি সম্ভব না হয় তাহলে ঢাকার কোনো এপিসোডে প্লে করে ফেলবো, যদি সম্ভব হয় তাহলে আজকে সম্ভব হবে না। ওইটাও খুবই চমৎকার একটা ছিল স্টোরি, এবং আমরা আজকে সময়ের অভাবে প্লে করতে পারলাম না, বাট ঢাকার কোনো একটা এপিসোডে ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো। চমৎকার একটা স্টোরি, আপনাদের শুনতেই হবে, আপনাদের শোনাতেই হবে, মিস করা যাবে না। এবং আমরা আগামী সপ্তাহে, আজকে শেষ করতে হবে বুঝতেই পারছেন, অনেক SMS অনেক কিছু, এবং আমরা তো ফেসবুকে তাও তো আমরা লাইক দিতে পারি যে হ্যাঁ আপনার কমেন্টটা আমি পড়লাম, এটা বুঝাতে পারি। আমরা তো ইনবক্সে রিপ্লাই দিতে পারি। SMS যেগুলো থাকলো সেই SMS তো অনেকগুলো পড়তেও পারলাম না। আমি দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়ায় ভূত FM করার রিকোয়েস্ট করেছেন, পঞ্চগড় থেকে শুনছেন, আচ্ছা সাদ্দাম হোসেন পঞ্চগড় থেকে শুনছেন আমাদের সাথে, তানহা এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি পাপন সাহা, এছাড়া নিশাত সোহাগ সহ আরো অনেকে আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমরা রয়েছে এই মুহূর্তে কক্সবাজারে, আপনারা সবাই জানেন, এবং কক্সবাজার থেকে আমরা লাইভ করছি সি প্যালেস, হোটেল সি প্যালেস থেকে আমরা লাইভ করছি, এবং আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলাম এবং আপনাদের সাথে বিভিন্ন ঘটনা শেয়ার করলাম। আগামী সপ্তাহে আমরা চলে আসবো চট্টগ্রামে। সুতরাং চট্টগ্রামে যারা রয়েছেন তাদেরকে বলবো যে আমাদেরকে বেশি বেশি করে SMS করুন, ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন, একসময় চট্টগ্রামে ছিলেন, তারা অবশ্যই চট্টগ্রামের কোনো ঘটনা যদি জানা থাকে তাহলে সেই চট্টগ্রামের ঘটনাটি আপনারা অডিও ক্লিপ অথবা রেকর্ড করে পাঠিয়ে পারেন আমাদের কাছে। শুনেছি চট্টগ্রামে অনেক ঘটনা, এবং চট্টগ্রামের কক্সবাজার নিয়ে, বিভিন্ন হোটেল নিয়ে অনেক ঘটনা শুনেছি, এবং আমরা এইবার আসছি চট্টগ্রামের লাইভ আপনাদের সাথে সেই ঘটনাগুলো শুনতে। সেই সাথে ভূত FM হরর ক্লাব একটা ওপেন করবো চট্টগ্রামে। যারা ইন্টারেস্টেড রয়েছে তারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এবং ফেসবুক আইডি সহ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhwtfm@radioforti.fm। আমরা এখানে
যারা রয়েছি তাদের মধ্যে আমাদের এখানে ভূতটন হরর ক্লাবের মেম্বার কক্সবাজার মেডিকেল কলেজে অনেকে উপস্থিত আছেন। আমাদের আজকের লিসনার অনেকে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং তাদের সবার আমরা সমস্যাটা একবার যদি শুনতে চাই এই মাইক্রোফোনটা দিয়ে, যে সবাই একটু বলেন যে আজকে কি কক্সবাজারের এপিসোড আপনাদের কেমন লাগলো, সবাই যদি একসঙ্গে একটু আমাদের বলতেন। কতগুলো কণ্ঠস্বর, অনেক মানুষ এবং অনেকজন। আরেকবার সবাই মেয়েরা বলেন নাই, আপনারা সব কেমন লেগেছে? আচ্ছা একটু বলেন। অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকের মতো এখানে আমরা শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে চট্টগ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।